রবীন্দ্রনাথের শব্দ ধার করে বললে লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয়। এসআইআর এর চূড়ান্ত তালিকায় প্রায় ৯০ লক্ষ নাম বাদ যাওয়ার পর এই লাভ ক্ষতির পাটিগণিতে তোলপাড় হচ্ছে ভোটমুখী পশ্চিমবঙ্গ। সেই নিয়েই প্রথম প্রশ্ন। এসআইআর এর চূড়ান্ত তালিকায় পশ্চিমবঙ্গে বাদ গেল প্রায় ৯০ লক্ষ নাম। ২১-এ তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান ছিল ৬০ লক্ষ, ২৪-এ সেটাই কমে হয় ৪২ লক্ষ। আর এবার এসআইআর এ বাদ প্রায় ৯০ লক্ষ। এবারের ভোটে এই নাম বাদের ডিভিডেন্ড পাবে কে? দ্বিতীয় প্রশ্ন। বিচারকদের যাচাই করার পর বিচারাধীন তালিকা থেকে বাদের শীর্ষে মুর্শিদাবাদ, তারপরেই আছে উত্তর ২৪ পরগনা, মালদা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর। ২/৩ নাম বাদ এই ৭ জেলাতেই। কার লাভ কার ক্ষতি? তৃতীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠাবো, হুঁশিয়ারি অমিত শাহ। সুপ্রিম কোর্টে লড়েছিলাম বলেই ৩২ লক্ষ নাম উঠেছে, কাউকে তাড়াতে দেব না, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোটে কি সব থেকে বড় ইস্যু হতে চলেছে এই অনুপ্রবেশ? চতুর্থ প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর কোথাও কোনো কাজ নয়, লাগাতার কর্মবিরতি তুলে নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীদের। রাহুলের মৃত্যুর পর কেটে গেছে 10 দিন, আর কবে সামনে আসবে দোষীদের নাম? পঞ্চম প্রশ্ন। যে অভিনেতা ও পরিচালকেরা ব্যান হয়ে আছেন তারা ৭২ ঘন্টার মধ্যে কাজে ফিরবেন বললেন দেব। কলাকুশলীদের কথা বলছেন না কেন? সাংবাদিক বৈঠকেই প্রতিবাদ ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসে। প্রকাশ্যে মতানৈক্যের পর আদৌ কি অনির্বাণদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে? তবে শুরুতেই দেখাবো এসআইআর এ বাদ গেল প্রায় ৯০ লক্ষ নাম। ভোটমুখী বাংলায় সেটা নিয়ে তোলপাড় হচ্ছে রাজনীতি। দেখুন, বাড়তে বাড়তে সংখ্যাটা পৌঁছে গেল ৯০ লক্ষের বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা দাঁড়ালো ৯০,৮৩,৩৪৫। সোমবারই শেষ হয়েছে প্রথম দফার ভোটের মনোনয়ন পর্ব। সেদিনই গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হলো ২৭,১৬,৩৯৩ জনকে, বৈধ ৩২,৬৮,১১৯। যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, ২৭ লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধভাবে বাদ দিয়েছেন। তার মধ্যে ১০ লক্ষর বেশি নাম হিন্দু বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তার অধিকার, তার মৌলিক অধিকার, তার ভোটাধিকার অধিকার আমরা ফিরিয়ে দেব। বাংলা में किसकी वोट होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बांग्ला भाषा भाषी की होनी चाहिए? इसकी दायित्व किसके हाथ में है? बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? एसआईआर में क्यों दिक्कत हो रही है? जो भारत की बाहर के घुसपैठियां उनके नाम कट रहा है। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় ১ মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া। তারপর গত বছরের ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় ৫৮,২০,৮৯৯ জনের নাম বাদ যায়। এরপর ২৮শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও ৫,৪৬,০৫৩ জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৬৩,৬৬,৯৫২। এরপর সোমবার রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে অবৈধ বলা হয়েছে ২৭,১৬,৩৯৩ জনকে। ফলে ৯০,৮৩,৩৪৫ জনের নাম বাদ পড়ল। সোমবার রাতে রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধ ভোটারের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। অবৈধ ভোটারের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে মালদা। রুমা পাল, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানে গত ২৫শে মার্চ থেকে আমরা বলে আসছি বাদ যাওয়া ভোটারের সংখ্যা হবে ৯০ লক্ষ। আজ অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছেন যে সংখ্যাটা প্রায় হুবহু কি করে মিলে গেল। মানে এখন যখন দেখা যাচ্ছে যে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৯০,৮৩,৩৪৫, তখন এই কৌতূহল হওয়াটাই তো স্বাভাবিক। অঙ্কটা হুবহু মিলে যাওয়ার কারণ কিন্তু কোনো কোট আনকোট সূত্রের খবর নয়, নিখাত এবং নির্ভেজাল পাটিগণিত। সেদিনও বলেছি, তারপরেও একাধিকবার একাধিক দিন বলেছি, বাদ যাওয়া নামের শতাংশের হিসেব ধরলে পাটিগণিতের নিয়মেই ৯০ লক্ষ সংখ্যাটা আসে। কিভাবে? ২৫শে মার্চ বা ১লা এপ্রিল এই অনুষ্ঠানেই সেই অঙ্কটা দেখিয়েছিলাম। দেখি আরেকবার। নির্বাচন কমিশন সূত্রে দাবি যে এখনো পর্যন্ত এই বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে
প্রায় 45% নাম বাদ গেছে। মনে রাখবেন প্রথমে 40%, এখন মোটামুটি গড়ে সেটা দাঁড়িয়েছে 45%। যদি এইটাই আমরা ধরে নিই তাহলে বিচারাধীন ভোটারদের মধ্যে প্রায় 27 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ 60 লক্ষের 45%, 27 লক্ষ। আগেই চূড়ান্ত ভোটার তালিকায় 63 লক্ষের নাম বাদ গেছে। আপনাদের মনে থাকবে প্রথমে বাদ গেছিল 58 লক্ষ, তারপরে আরও 5 লক্ষ। আর এখন যদি আরও 27 লক্ষের নাম বাদ যায় তাহলে মোট প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে হ্যাঁ, যদি বাদ যাওয়ার হার আগাগোড়া 45%ই ধরি। দেখুন, একটা কথা মানতেই হবে, সংখ্যার বিচারে 90 লক্ষ একটা বিরাট সংখ্যা, বিপুল। এর সঙ্গে যোগ হবে নতুন ভোটারের সংখ্যা, যা দাঁড়াতে পারে মোটামুটি 1,88,000। কিন্তু কথা হলো, এই 90 লক্ষ নাম বাদ যাওয়ার অ্যাডভান্টেজ কার? বাদ যাওয়ার তালিকায় প্রথম নাম কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে। আবার যদি 2021-এর হিসেবে আসি, খানিকক্ষণ আগেই যেটা বললাম, শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির ভোটের তফাৎ ছিল 60 লক্ষ। 2024-এর লোকসভা ভোটে সেটা কমে দাঁড়ালো 42 লক্ষে। এখন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার ছোট্ট প্রশ্ন থাকবে, 90 লক্ষ নাম বাদ যাওয়ায় কার লাভ, কার ক্ষতি? সুমনদা, যদি অঙ্ক হিসাবে ধরেন, ম্যাথমেটিক্স যদি কাজ করে বিজেপি অ্যাডভান্টেজ থাকবে, আর যদি কেমিস্ট্রি হিসাবে ধরেন বা তৃণমূলের ন্যারেটিভের জায়গা থেকে ধরেন তাহলে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ থাকবে। ম্যাথমেটিক্স জয়ী হয় না কেমিস্ট্রি জয়ী হয় 4 তারিখে অবশ্যই আমরা জানতে পারবো। আমি খুব পরিষ্কার আমার এই বক্তব্যটা তুলে ধরতে চাই দর্শকদের। 2021-এর বিধানসভা নির্বাচন, তৃণমূল এবং বিজেপির মধ্যে 10,000 বা তার কম ভোটে জয় পরাজয় ঘটেছিল এমন বিধানসভার কেন্দ্র ছিল 69টা। তার মধ্যে তৃণমূল কংগ্রেস 40টা বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপিকে হারিয়ে, আর 29টা আসনে বিজেপি তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল। আপনারা বলবেন যে এই সংখ্যার সাথে এসআইআরের সম্পর্ক কী? এই 40টা যে বিধানসভায় 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়েছিল, এর মধ্যে 40টা বিধানসভাতেই ভোটার কমেছে 10,000 থেকে 40,000-এর মধ্যে। এই ভোটার কারা আমরা পরিমাপ করে দেখেছি, প্রায় 75%ই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। বিজেপির হিসেব কি যে এই মুসলিম সম্প্রদায়ের ভোটারদের তো ভোট পেতাম না, ফলে এখান থেকেই আমরা অঙ্কের বিচারে এগিয়ে থাকব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আমি কেমিস্ট্রি দিয়ে, অর্থাৎ আমার যে বঞ্চনা সেই আবেগকে কাজে লাগিয়ে আমি বিজেপিকে কুপকাত করব। এবার আসুন 2024 সালের হিসেব। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এবং বিজেপি বিধানসভা ওয়াইজ যদি ফলাফল বিশ্লেষণ করি তাহলে 89টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জয় পরাজয়ের ব্যবধান বা এগিয়ে পিছিয়ে থাকার ব্যবধান ছিল 10,000 বা তার নিচে। এর মধ্যে 89টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়েছিল 51টি বিধানসভা কেন্দ্রে, বিজেপি এগিয়েছিল 33টি বিধানসভা কেন্দ্রে, আর 5টাতে এগিয়েছিল কংগ্রেস প্রার্থী। এবার 89টি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে 51টি তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এই 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে, তার মধ্যে 49টা কেন্দ্রেই এসআইআরের প্রভাবে ভোটার কমেছে 10,000 থেকে 35,000। এর কেবলমাত্র 2টো কনস্টিটিউয়েন্সিতে 10-এর নিচে ভোটার কমেছে, একটা হলো তালড্যাংরা আর একটা হলো ইন্দাস। এর বাইরে যে 49টা বিধানসভা কেন্দ্রে ভোটার কমেছে সেটা 10 থেকে 35,000। এর মধ্যে আমরা হিসাব করে দেখছি গড়ে 15,000 থেকে 20,000 মুসলমান মানুষের নাম বাদ গেছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে। বিজেপির হিসাব যে এই 51টা কেন্দ্রের মধ্যে ম্যাক্সিমাম কেন্দ্রেই আমরা এবার জয়ী হব। যদি জয়ী হয় তাহলে 90টা কেন্দ্রে তারা নর্মালি এগিয়েছিল, 90-এর সাথে যদি আপনি 50 যুক্ত করেন তাহলে ফিগারটা কিন্তু ওই যে ওপিনিয়ন পোলগুলো আসছে 140 ওরকম একটা ফিগার আসছে। উল্টো দিকে বিজেপি 2024-এর নির্বাচনের আগে 33টা কেন্দ্রে কিন্তু তারা জয়ী হয়েছিল 10,000-এর কম ভোটে। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটার কমেছে, ভোটারের সংখ্যা কমেছে, কিন্তু 10-এর বেশি কমেছে এমন কেন্দ্রের সংখ্যা কিন্তু 28টা আমরা পাচ্ছি। আর কংগ্রেসের 5টা কেন্দ্রেই কিন্তু ভোট 10,000-এর বেশি কমেছে। বিজেপির অঙ্ক যেভাবে ভোটার কমেছে তার ফলে তার পূর্ণ সুবিধে তারা পাবে, কারণ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার থেকে শুরু করে এবং মুসলিম ভোটার
এগুলো যেমন বাদ যাবে, তার সাথে সাথে যে ফিগারটা পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং বাস্তবিক আমারও তথ্য তাই বলছে যে প্রতি 100 জন পুরুষ ভোটারের কনটেক্সটে মহিলা ভোটার রেশিওটা কমেছে, যেখানে মহিলা ভোটাররা অর্থাৎ এসআইআর আগে প্রতি 1000 পুরুষ পিছু 959 জন মহিলা ভোটার ছিলেন, সেটা এসআইআরের পরে কমে 956-তে দাঁড়িয়েছে। অর্থাৎ মহিলা ভোটার কমাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তার কারণ আপনারা জানেন যে মুসলিম ভোট ব্যাংক এবং মহিলা ভোট ব্যাংকই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কোর ভোট ব্যাংক। ফলে কোর ভোট ব্যাংকে বিজেপি যদি আঘাত হানে এবং যদি অন্য ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকে, তাহলে অঙ্কের বিচারে ডেফিনেটলি এসআইআরের লাভ বিজেপির পক্ষে যাবে। কিন্তু এখানেই আমি বলতে চাই, আমি ফিল্ডের যে কাজকর্ম করেছি, আমার কিন্তু মনে হয়েছে যে এসআইআরে কিন্তু মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে, এগুলোতে পরিষ্কার আমি যেটা আমার চোখে ধরা পড়েছে যে মুসলিমরা কিন্তু তৃতীয় কোনো পক্ষকে ভোট নাও দেওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেই ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি যদি কাজ করে, তাহলে এন্টার মুসলিম ভোটটা দক্ষিণবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পান, তাহলে কিন্তু অঙ্কটা অন্যরকম হতে পারে। অর্থাৎ বিজেপির অঙ্ক না মিলে কেমিস্ট্রির প্রভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে দিনের শেষে ম্যাথমেটিক্স জয়ী হয় এসআইআরের না কেমিস্ট্রি জয়ী হয়, সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। দেখুন, অঙ্ক না রসায়ন সেটা তো নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন, কিন্তু এক জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী বলছেন তার বিশ্লেষণে এখনো পর্যন্ত মুসলিম ভোট অটুট থাকবে এবং অটুট থেকে দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। আমি দেখুন খুব সহজভাবে এটা বিস্তারিত একেবারে বিধানসভা ধরে ধরে আপনাদের কাছে নিঃসন্দেহে রাখবো, কিন্তু আপাতত জেলা ধরে ধরে একটু বোঝার সুবিধের জন্য আমরা বেশ কয়েকটি জেলা বেছে নিয়েছি। তার ভেতরে 2021-এ বিজেপি এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের ব্যবধান কত ছিল, মানে কতটা তৃণমূল এগিয়ে ছিল এবং এসআইআরে কতটা নাম বাদ গেল, এইভাবে দ্রুত কয়েকটা জেলা আপনাদের সামনে রাখবো। তাতে এই অঙ্কটা, এই পাটিগণিত কোথায় এগোচ্ছে সেটা বোঝা যেতে পারে। উত্তর দিনাজপুর প্রথমে 2021-এ তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল, মানে তৃণমূল এগিয়েছিল 2,74,944 ভোটে, আর সেখানে এসআইআরে নাম বাদ গেল 3,63,646। এবার যাব দক্ষিণ দিনাজপুর। 2021-এ তৃণমূল এবং বিজেপির ব্যবধান ছিল 44,945টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেল 1,79,555টা ভোটে। পরের জেলা পূর্ব বর্ধমান। আমি জেলাওয়ারি হিসেবটা আপনাদের সামনে বোঝার সুবিধের জন্য এইভাবে রাখছি। 2021-এ তৃণমূল আর বিজেপির ব্যবধান ছিল 2,75,905টা ভোটের, আর 26-এ এসআইআরে নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,35,864টা ভোটে। পশ্চিম বর্ধমানে আসবো পূর্ব বর্ধমানের পরে। এখানে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান 2021-এ ছিল 43,893টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেল প্রায় 3 গুণ 3,94,325টা ভোটে। পশ্চিম মেদিনীপুরে আসি। এখানে 2021-এ ব্যবধানটা ছিল 2,04,064টা ভোটে, আর এসআইআরে নাম বাদ গেছে 2,73,707টা। হুগলিতে এলাম। তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,79,890টা, আর এসআইআরে নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,68,939টা। এইখান থেকে আমি আসবো আমার পরের প্রতিবেদনে। হ্যাঁ হ্যাঁ, 23টা অ্যাডজুডিকেশনের পরে হ্যাঁ 23টা জেলার মধ্যে 9টা জেলাতে কিন্তু যা বৈধ ভোটার তার থেকে অবৈধ ভোটার বেশি, নন এলিজিবল ভোটার বেশি। ফলে আপনি বুঝতে পারছেন 9টা জেলাতে অ্যাডজুডিকেশনে কিন্তু বেশি সংখ্যক নাম বাদ গেছে যোগ্য ভোটারের থেকে। ফলে এর একটা বড় ইম্প্যাক্ট সম্বন্ধে আছে, যেটা আমি একটুখানি আমার মনে হয় এক্সপ্লেন করা দরকার। আমি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে মুসলিম প্রবণতা দেখেছি, উত্তরবঙ্গে কিন্তু তা দেখিনি। মানে উত্তর নদিয়ার থেকেই মুসলিম ভোটারদের প্রবণতা কিন্তু স্প্লিট ফ্যাক্টর কাজ করছে। খুব পরিষ্কার করে বলতে চাই, উত্তর নদিয়ার থেকে শুরু হচ্ছে,
সেটা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে আমি কিন্তু এবার পরিষ্কার করে 3-4টে মানে ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা দেখছি। মানে হুমায়ুন মিম একদিকে কংগ্রেস মিম আর হুমায়ুনের দল আর তৃণমূল কংগ্রেস, এই তিনটে তো পরিষ্কার বিভাজন আমি দেখতে পেয়েছি। এবং বহু জায়গাতে আমি আপনাকে বলে রাখছি, মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস কিন্তু এবার খাতা খুলবে। বেশ, ঠিক এইখান থেকে আবার সেই একই কথা, কার লাভ কার ক্ষতি। পাটিগণিত কি বলছে, রসায়ন কি বলছে, দেখুন। বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। बंगाल में भी परिवर्तन होने वाला है। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এসআইআর এ বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এখন মুখে মুখে যে প্রশ্নটা ঘুরছে তা হলো, এত নাম বাদের অ্যাডভান্টেজ পাবে কোন দল? ভোটের ফলে রাজ্য রাজনীতির সমীকরণ কি বদলাবে? 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 60,62,807। 2024 সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় 42,37,212। এবার বিধানসভা ভোটের আগে এসআইআর এ আপাতত বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? প্রভাব তো পড়বেই, নিশ্চিতভাবে পড়বে। 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেটা কি কম ব্যাপার? যেখানে ভোটের মানে দুই দলের মধ্যে ভোটের ব্যবধানই 40 লক্ষ ছিল। এ রাজ্যের এমন বহু আসন রয়েছে যেখানে 2021 সালে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, অর্থাৎ জয় এসেছিল প্রায় কান ঘেঁষে। পরিসংখ্যান অনুযায়ী 294টি বিধানসভা আসনের মধ্যে 7টি আসনে জয়ের ব্যবধান ছিল 1000-এরও কম। এই 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসনে জেতে। 36টি আসনে জয়ের ব্যবধান ছিল 5000-এর কম। এর মধ্যে বিজেপি 22টি এবং তৃণমূল 13টি আসনে জেতে। প্রশ্ন উঠছে, নামবাদের জেরে ক্লোজ কন্টেস্ট হওয়া এই কেন্দ্রগুলোতে হিসেব নিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে? শাসক দলের ভোট কমতে চলেছে। তার কারণ অঙ্কের হিসাবে 2021 এবং 2024-এ যে বিজেপির সাথে ব্যবধান ছিল তার থেকে বেশি নাম বাদ চলে গেল। বৈধ ভোটার হিসাবে এবার ভোট দিতে চলেছেন, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট থাকবে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট থাকবে, বিজেপিরও ভোট থাকবে। এসআইআর এর নাম বাদে কি এবারের বিধানসভা ভোটে নির্ণায়ক হয়ে উঠতে পারে? বোঝা যাবে 4 মে ফল ঘোষণার দিনে। এবিপি আনন্দ। দেখুন, এই কথা ঠিক যে এসআইআর আটকাতে তৃণমূল শুরু থেকে বারবার আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু শেষ অবধি এই বিচারাধীন তালিকা বাছাইয়ের প্রক্রিয়াটা যা দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টেরই একেবারে স্পষ্ট নির্দেশে, তাতে কার্যত বিরোধীদের মূল অস্ত্রতাই ভোঁতা হয়েছে। কেন বলছি? কারণটা খুব পরিষ্কার। যতদিন নির্বাচন কমিশনের তরফেই বাছাই করার দায়িত্ব ছিল, ততদিন তৃণমূলের আক্রমণের লক্ষ্য ছিল, এবং সঠিকভাবেই ছিল, জ্ঞানেশ কুমার এবং তার টিম। কিন্তু তৃণমূলেরই করা মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশে যখন বিচারাধীন ভোটারের যাবতীয় দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের হাতে চলে গেল, ব্যাস সেই থেকে কমিশনের বিরুদ্ধে আক্রমণের ধার স্বাভাবিক যুক্তিতেই অনেকটা কমে গেল। আর নির্বাচন কমিশনও বলতে লাগলো যে আমরা কি করব, পুরো বাছাই প্রক্রিয়াটাই তো এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে মাননীয় জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা দেখছেন। আর ঠিক এই যুক্তি গতকাল উঠে এলো সুপ্রিম কোর্টেও। নন্দলাল বসুর নাতির নাম বাদ যাওয়া সংক্রান্ত মামলায় কমিশনের আইনজীবী ডিএস নাইডু বললেন একেবারে কোট অ্যান্ড কোট যে এসব কিছুর জন্য কমিশনকে দোষ দেওয়া হচ্ছে কেন, এই বাদ দেওয়ার সিদ্ধান্ত তো বিচার বিভাগীয় আধিকারিকরা নিয়েছেন। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী, অরূপ নিশ্চয়ই বলবে বিচারাধীন বাছার বলটা কোর্টে চলে যাওয়ায় ব্যাপারটা কি কিছুটা বুমেরাং হয়ে গেল অন্তত রাজনৈতিকভাবে? অরূপ? না দেখো সুমন, আমরা কেউ আদালত অবমাননা করতে পারি না, কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের সেই সর্বোচ্চ জায়গা থেকে এই স্টেটমেন্ট এলো যে এবার ভোট দিতে না পারার অর্থ এমন নয় যে ভোটাধিকার চলে গেল। মানে ভাবুন, একটা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সেখানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা থেকে যখন এই স্টেটমেন্ট আসে, সেটা আশঙ্কার জন্ম দেয় কিনা দর্শক বিচার করবেন। কিন্তু তার উল্টো পাটটা অরূপ একটু বলবে না? সেটা হচ্ছে আরো আশঙ্কার কি এটা নয় যে একজন বাংলাদেশি অথবা একজন অবৈধ ভোটার, একজন অনুপ্রবেশকারী, তিনি জনপ্রতিনিধিদের যে কোনো পার্টির হতে পারে, তাকে বাছার জন্য ভোট দিচ্ছেন, এটাও তো আশঙ্কার। একদম, আমরা তো এই আশঙ্কাটা
চেয়েছিলাম যে যারা এই আশঙ্কা করেছিলেন তারা সেই আশঙ্কার বাস্তবায়নটা দেখাবেন মানুষের সামনে। নির্বাচন কমিশন তালিকা দিয়ে জানাবে যে এতগুলো রোহিঙ্গা পাওয়া গিয়েছে। সুমন, তুমিও দেখাতে পারোনি, কারণ নির্বাচন কমিশন জানাতে পারেনি। আমরা বারবার জিজ্ঞেস করেছি, কোনো Exactly. উত্তর আসেন। এইবার দেখো, তুমি যে টোটাল হিসেবটা দেখাচ্ছিলে সেটা হচ্ছে এসআইআর প্রসেসে মোট কত নাম বাদ গেছে। আমি প্রথম ফেজের 58 লক্ষ নাম বাদ দিচ্ছি তর্কের খাতিরে, কারণ সেখানে মৃত ভোটার আছে, যদিও তার মধ্যেও জাল ছিল, বেশ কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছিল, ডিলিটেড, শিফটেড, ট্রান্সফার্ড ইত্যাদি 58 লক্ষ। আমি 58 লক্ষকে ছেড়েই রাখছি। আজকে যে 90 লক্ষ ফিগারটা, টু বি স্পেসিফিক 90,83,345, অর্থাৎ 58 লক্ষকে বাদ দিলেও প্রায় 32-33 লক্ষ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে বাদ গেলেন, তারা অধিকাংশই ম্যাপড। এবং তুমি যদি হিসেব করো তাহলে 294টা বিধানসভায় যদি এই হিসেবটা দেখা যায়, তাহলে 5%-এর কাছাকাছি ভোটার কিন্তু বাদ চলে গেলেন এই জায়গা থেকে। এবং 3 লাখ যদি একটা বিধানসভার অ্যাভারেজ ভোটার হয়, তার মানে কত ভোটার পার বিধানসভায় বাদ গেলেন? অ্যাভারেজে 15,000 করে ভোটার বাদ। মাথায় রাখতে হবে, বিশ্বনাথ চক্রবর্তী একটু আগে যে ফিগারটা দিচ্ছিলেন, অর্থাৎ যেই বিধানসভায় 10,000 বা 15,000-এর মধ্যে রেজাল্ট, তাহলে সুপরিকল্পিতভাবে কাদেরকে বাদ দেওয়া হলো? প্রশ্নটা উঠছে এখানেই, কারণ গত 2 দিন আগে সুমন তোমরা হেডলাইন করেছিলে যে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ, তিনি নমিনেশন ফাইল করতে পারছেন না, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিট করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের ফরমার সিজেআই টিএস শিবগানাম তিনি নিজে স্পেশাল পিটিশন নিলেন, শুনানি হলো, স্পেশাল এজলাস তৈরি করে সাথে সাথে তার নাম উঠে গেল এবং দেখা গেল যে কোনো বৈধ কারণ ছাড়া তার নাম বাদ দেওয়া হয়েছিল। একইভাবে নওদার প্রার্থী, তার নাম উঠলো, নন্দলাল বসুর রেফারেন্স তুমি তুললে, হ্যাঁ সংবিধানের যারা ডিজাইন করেছিলেন তার পরিবারের নামও বাদ। কিন্তু কজন পারবে সুপ্রিম কোর্টের কাছে যেতে? কজন মানুষের সেই প্রিভিলেজ অ্যাক্সেস আছে? সুপ্রিম কোর্টে যেতে হবে না, ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে কজন মানুষের সেই প্রায়োরিটি? কিন্তু অরূপ, একটা জিনিস বলো, তুমি একটা শব্দ ব্যবহার করলে, ওই জন্য তোমায় থামাচ্ছি, সুপরিকল্পিতভাবে। এই যে পরের অংশটাই তো জুডিশিয়াল অফিসাররা আমাদের এই রাজ্যের 100 জন উড়িষ্যা এবং 100 জন ঝাড়খণ্ড থেকে এসেছেন, তুমি বলছো তারা সুপরিকল্পিতভাবে আমি বলছি, আবারও বলছি, দেখো কেন বলছি, কারণ এই পার্টে তো আর ইসির ব্যাপার না। আমি আসছি। তুমি যদি নাম ডিলিশনের হিসেবটা আজকে সকাল থেকে তোমার চ্যানেলে একাধিকবার দেখিয়েছে, আমি এখানে জেলাওয়ারি হিসেবটা দেখছিলাম, সত্যি সবার থেকে বেশি মুর্শিদাবাদ বাদ, তারপর মালদাবাদ। বিধানসভা ওয়ারি যদি দেখি, আমি মানে এক একটা জেলায় কতগুলো বিধানসভা আছে রাফলি, হয়তো এক্সাক্ট ম্যাচ করবে না, কিন্তু রাফলি যদি দেখা যায়, মুর্শিদাবাদে 20,668টা এক একটা বিধানসভা থেকে বাদ। সেকেন্ড লিস্টে হচ্ছে 19,948 মালদা। এবার হয়তো 20,000টা কোনো বিধানসভায় 18 হতে পারে, কোনো বিধানসভায় 22 হতে পারে, অন অ্যান অ্যাভারেজ। আপনি বলুন, এখানে 13,000 বাদ যাচ্ছে পূর্ব মেদিনীপুরের এক একটা বিধানসভা থেকে। পূর্ব মেদিনীপুরে রোহিঙ্গা তার মানে বেশি, আর পূর্ব বর্ধমানে রোহিঙ্গা বেশি, আর পূর্ব মেদিনীপুরে এক একটা বিধানসভায় 1200 করে বাদ যাচ্ছে। মানে রোহিঙ্গা জানিয়ে রাখি, এই প্রক্রিয়াটা কেন বাদ দিচ্ছে, জুডিশিয়াল অফিসারদের পাশে লিখিত নোট দিতে হচ্ছে। এই জিনিসটা ওরকম অ্যাব্রাপ্টলি করে দেওয়া যায় না যে আমি কারুর পদবি দেখছি এবং তার ধর্ম আইডেন্টিফাই করছি, তাকে বাদ দিচ্ছি, নোট দিতে হচ্ছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আসতে চাইছি। তাহলে সেই জুডিশিয়াল অফিসারের নোটটা টিএস শিবগানামের কাছে যখন গেল, পত্রপাঠ খারিজ হলো কেন? যেই পার্টিকুলার নোটে কংগ্রেসের প্রার্থীর নামটা উঠে গেল এবং কোনো ভুল ছিল না। তাহলে আমারও প্রশ্ন এখানেই যে ট্রাইব্যুনালে গেলে পরে সাথে সাথে পত্রপাঠ খারিজ হলো কেন? তার মানে কি? আমি আবারও বলছি, জুডিশিয়াল অফিসারদের কাঁধে বন্দুক রেখে পেছন থেকে এমন ভাবে কলকাঠি নাড়ানো হয়েছে। আমি শুধু আসতে চাইছি কতগুলো প্রসেস দেখো। এই গোটা প্রসেসটার বিরুদ্ধে পার্লামেন্টে আমরা চেষ্টা করলাম ইমপিচমেন্ট প্রস্তাব আনার। লোকসভা রাজ্যসভা মিলে যতজন সই করা দরকার তার থেকে বেশি সাংসদ সই করলেন। ইমপিচমেন্ট প্রস্তাবটা পার্লামেন্টে তুলতেই দেওয়া হলো না। একটাই উপায়, যে কোনো উপায়ে বাংলা দখল করতে হবে। আজ ভাবো সুমন, বাংলার বুকে কদিন আগে আমরা দেখলাম যে ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছিলেন, তারা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন বলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তোমরা খবর করেছিলে সুমন। এই ছবিটা পিটিআই এর মাধ্যমে নির্বাচন কমিশন ফলো করে ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গ আর আসামে কেন্দ্র বা অযোধ্যা থেকে বাহিনী আসার জন্য, উত্তরপ্রদেশ থেকে বাহিনী আসার জন্য তারা অযোধ্যার রাম মন্দিরে পুজো দিয়ে আসছে। একই দেশে যেখানে ইফতারে যোগ দিলে পরে তাকে তুমি ডিউটি থেকে সাসপেন্ড করছো, সেখানে তুমি গ্লোরিফাই করছো আরেকটি ধর্মের উপাসনা স্থল থেকে আসার জন্য। এই যদি অবস্থা হয় সুমন, সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে তুমি কি দেখছো? গতকালকে পবন খেরা, কংগ্রেসের একজন নেতা, তিনি অভিযোগ করেছেন প্রমাণ সহ যে আসামের মুখ্যমন্ত্রী স্ত্রী, তার 3খানা পাসপোর্ট। আজকে দিল্লিতে পবন খেরার বাড়িতে অ্যাটাক হচ্ছে, রেড হচ্ছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন কার্যত। এটা গণতন্ত্র হচ্ছে না প্রহসন হচ্ছে? আজকে তো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে গণতন্ত্র
গণতন্ত্রের নামে যে প্রহসন, এর থেকে সরাসরি বিজেপিকে জয়ী ঘোষণা করে দিলেই হয়। এরপর বলবে বুথে এজেন্ট বসাতে দেবে না, তারপর বলবে যে বিজেপির এজেন্ট না পাওয়া যাচ্ছে, যেহেতু বাকি দলের এজেন্ট আছে তাই জন্য কাউকে এজেন্ট বসাতে দেবো না। নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা দেবে, কিন্তু দেখুন দুটো জিনিস, অরূপ মুদ্রার একটা দিক বললো, আরেকটা দিক বলা আমার দায়িত্ব। এক হচ্ছে যে বিধানসভা বাড়ি ও গড় করলো যে 15 থেকে 20 হাজার যদি হয়ও, আমার আশঙ্কাটা তো আরো ভয়ঙ্কর। সেটা না, একদম আমি বলছি যে তার মানে এতজন এর আগে ভোট দিয়েছিলেন এই স্কুটিনি প্রসেসের আগে, যারা এই রাজ্যের নাগরিকই, এই দেশের নাগরিকই ছিলেন না, এই প্রশ্নটাও প্যারালালি উঠবে। সুপরিকল্পিতভাবে আমি আগেই বলেছি যে জুডিশিয়াল অফিসাররা এসে নোট দিয়ে, এবং সেই নোট কিন্তু যাচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে, যার ফলে সুপরিকল্পিতভাবে তারা জুডিশিয়াল অফিসাররা, মাননীয় বিচারকরা একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করেছেন। এটা তর্ক সাপেক্ষ, কিন্তু এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট আছে। হ্যাঁ, তুমি মাথায় রাখো, এই যে যাদের নাম বাদ গেছে এরা কি 2002 সালের ভোটার তালিকায় ছিলেন না? প্রথম প্রশ্নটা এখানেই, হয় এরা ছিলেন, নইলে প্রজেনি ম্যাপিং এ এদের পরিবারের লোকের নাম রয়েছে। কিন্তু আমি বলছি 2026-এ এমন লোকের নামও তো বাদ গেছে যারা 2005 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে মারা গেছেন। বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন, তারা দুপুরে ফিরে এসে ভোট দিয়েছেন। আমি তো প্রথমেই বললাম যে প্রথম যে 58 লক্ষের নাম বাদ গেল তারা তো সেই লিস্টে আগেই বাদ চলে গেছে। তুমি ভাবো 58, হ্যাঁ আমি বলছি আমি কি করে একটা লিস্টকে একেবারে সাদা চোখে, সাদা এবং কালো ভাগ করব, যেখানে আমি দেখছি 58 লক্ষ মানুষ এতদিন ভোট দিয়ে এসছেন যারা হয় মৃত ভোটার, নয় পার্মানেন্টলি শিফটেড, নয় মাল্টিপল এন্ট্রি হয়েছিল। যেটা তোমায় ধন্যবাদ যে তুমিও কাউন্টার করছো না, তার কারণ এই জলটা তো মিশেছিল এবং সেই সংখ্যাটা 58 লক্ষ, যদি না 63 লক্ষ হয়। সেই মানুষ যে ভোট দিয়েছে এটা কি করে কনক্লুশন হচ্ছে? মানে আজকে তুমি ধরো ভবানীপুরে এই জন্য তাদের পরিবারের লোক এসে বলছে বাবা মা দুপুরে ভোট দিয়ে গেছেন, 3 বছর আগে মারা গেছেন, 10 বছর আগে মারা গেছেন। পুরসভার উদাহরণ দিয়ে একটা পুরসভার একটা উদাহরণ দিয়ে কনক্লুশন তাহলে হবে না। আমি তোমায় বলছি ভবানীপুর বিধানসভায় 2021 সালে কত % ভোট পড়েছিল? আমার ভবানীপুরে বিচার নেওয়ার দরকার নেই, আমি কষ্ট করে আর্কাইভে যাব, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সাক্ষাৎকার অরূপ জানে এক্ষুনি বের করে দেব, যেখানে সিপিএম আমলে সিপিএম কিভাবে ছাপ্পা দিত এবং মরা মানুষের ভোট দিত, এবং সেটা সংখ্যায় হাজার হাজার লক্ষ লক্ষ অন ক্যামেরা কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আচ্ছা জেনে খুশি হলাম। 58 লক্ষ ভাবুন, তার মানে 58 লক্ষ জল ছিল, এটাও তো পাশাপাশি মানতে হবে। নির্বাচন কমিশনের প্র্যাকটিস করে ওরা কোভিডের আসলে প্র্যাকটিস করেনি অ্যাবসলিউটলি। এবং তার মানে আমায় ধরতে হবে 2011 এই সরকার সেই ভোটেই ক্ষমতায় এসছে। এটাও তো একেবারে ওই কি যেন বলে, শুভময়দা হাসছেন, ওই উপপাদ্যের কি বলে শুভময়দা, ওই অঙ্কটা বাংলা একটা অদ্ভুত শব্দ বলতো, ওই উপপাদ্যের সঙ্গে লিখতে হতো আমাদের অনুসিদ্ধান্ত। ও অনেকদিন পর শব্দটা শুনলাম। জোকস অ্যাপার্ট, আমি এইখানে বলবো যে দেখুন আরেকটা স্পষ্ট প্রশ্ন তোলার সময় এসেছে, সেটা হচ্ছে ট্রাইব্যুনালে খুব লক্ষ্য করবেন, কোনো সংবাদ মাধ্যমে এখনো আসেনি, আমাদের কাছেও স্পষ্ট নেই। আমরা স্পষ্ট ভাষায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি যে ট্রাইব্যুনালে কতজন অ্যাপ্লাই করলেন, কারণ ট্রাইব্যুনালে যতজন আবেদন জানালেন বিচার পেতে, সেই সংখ্যাটাকে যত নাম বাদ গেছে পাশে রাখবেন। যদি দেখেন পার্সেন্টেজ এদিক ওদিক হচ্ছে, তাহলে আমাদের এটাও পাশাপাশি ওই অনুসিদ্ধান্ত করতে হবে, অনুসিদ্ধান্তের মতো চট করে ধরে নিতে হবে যে তারা আর যখন চ্যালেঞ্জড হলেন, তাদের নাম বাদ গেল, তারা ট্রাইব্যুনালে গেলেন না, সেই সংখ্যাটা কত। আমি আবার বলছি, খুব স্পষ্ট করে বলার সময় আসেনি, কারণ এক্স্যাক্ট ফিগার আমি পাইনি, কিন্তু সেই সংখ্যাটাও চমকে দেওয়ার মতো। অর্থাৎ আমি যদি দেখি যে একটা বৃহৎ জনগোষ্ঠী যারা নাম বাদ যাওয়া সত্ত্বেও ট্রাইব্যুনাল অবধি পৌঁছলেন না, অবশ্যই এ প্রশ্ন তো উঠবে যে জলটা কি তাহলে ইচ্ছাকৃতভাবে মেশানো হয়েছিল, এবং এই প্রচুর পরিমাণ জল মেশানো হয়েছে সামান্য দুধের সঙ্গে, এ প্রশ্নও উঠবে। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, নিঃসন্দেহে এই বিচারাধীনের তালিকায় শীর্ষে মুর্শিদাবাদ, আবার আমি অরূপের সঙ্গে একমত, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, এবং তারপরে একাধিক জেলা আছে যেখানে মতুয়া সম্প্রদায়ের জনসংখ্যা, যেটা অরূপ যোগ করেনি আমি যোগ করে দিচ্ছি, যে একটা বড় জনসংখ্যা, সেখানেও কিন্তু এই নাম বাদ যাওয়ার যে পার্সেন্টেজ, যে সংখ্যা, সেটা বিপুল, যেমন নদিয়া। দেখুন, যে ভারতীয় তার নাম উঠবে। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে।
এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষেরও বেশি নাম বাদ গেল। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর বিচারাধীনের তালিকায় ছিল 60,06,675 জন। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ ভিন রাজ্যের বিচারকদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর বিচারাধীনদের নিষ্পত্তির প্রক্রিয়া চলে। এই আবহে সোমবার রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। নবাবের জেলায় বিচারাধীন ছিলেন 11,01,145 জন। তার মধ্যে বৈধ বলে চিহ্নিত হয়েছেন 6,33,671 জন, আর বাদ পড়েছে 4,55,137 জনের নাম। যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি সমস্যা, দেশ বিরোধী গতিবিধি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সেখানে বেশি নাম বাদ যাচ্ছে। কলকাতার কিছু বিশেষ জায়গা, আর সেই ভোটে টিএমসি দিন জিতে এসেছে। যেটা দেখলাম বেশিরভাগটা আর কি সংখ্যাধিক্য তারা মুসলিম অধ্যুষিত এলাকায়। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। চিহ্নিত অবৈধর সংখ্যা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, বাদ পড়েছে 3,25,666 জনের নাম। তৃতীয় স্থানে থাকা মালদায় 2,39,375 জনের নাম বাদ পড়েছে। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা 2,22,929। নাম বাদ যাওয়ার তালিকায় পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান, ষষ্ঠ স্থানে নদিয়া। আজকে আমি দুঃখিত, মর্মাহত, সারা বিশ্বের মানুষ ধিক্কার দিচ্ছে। চ্যারিটি অফ মিশনারিজ তাদের 300 জনের নাম কেটে দিয়েছে। 300 জনের নাম কেটে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের নাম কেটেছে। একটা পরিবারের 2 জনের নাম উঠেছে, 3 জনের নাম বাদ দিয়ে দিয়েছে। যেন চৈত্র মাসের সেল চলছে। সব বোঝাপড়ার খেলা, দখল করবে বাংলা, হয়েছে তাই বড্ড হ্যাংলা। ভারতের নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবে না। যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন, তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী বিচারাধীন থাকা 60,06,675 জন ভোটারের মধ্যে 59,84,512 জনের ক্ষেত্রে ই সাইন হয়েছে। নামের নিষ্পত্তি বাকি আছে 22,163 জন ভোটারের। রুমা পাল, রাজীব চৌধুরী ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। এখন লক্ষ্য করলে দেখবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে যুক্তিতেও কিন্তু পরিবর্তন এসছে। প্রথমে একেবারে স্পষ্ট চ্যালেঞ্জ ছিল যে এসআইআর তৃণমূল কংগ্রেসের সরকার এ রাজ্যে হতে দেবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী সেই কথা বলেছিলেন, দেখে নিই একবার। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের বলেছিলেন যে একজন বৈধ ভোটারেরও নাম বাদ দেবেন না, একেবারে ন্যায্য দাবি। কি বলেছিলেন দেখুন। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। কিন্তু আজ দেখলাম মুখ্যমন্ত্রী চাকদার মঞ্চ থেকে বললেন সুপ্রিম কোর্টের নির্দেশে কাল যে তালিকা বেরিয়েছে তাতে 32 লক্ষ মানুষের নাম উঠেছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমি সওয়াল করেছিলাম বলেই ওই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। অর্থাৎ যাদের নাম বিচারাধীন ভোটারের তালিকা থেকে বৈধ ভোটারের তালিকায় ঢুকলো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে। কি বলেছেন দেখুন। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী
যে লিস্ট কালকে বেরিয়েছে 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে, আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিবিউনালে আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি উকুন বাছার মতো করে বেছে বেছে এই শব্দবন্ধ মুখ্যমন্ত্রী আজ ব্যবহার করেছেন। সংখ্যালঘু, মতুয়া, আদিবাসীদের দেখে দেখে নাম বাদ দিয়েছে। আমার পরের বক্তা শঙ্কুদেব পান্ডা। মুখ্যমন্ত্রীর এই ন্যারেটিভ কিছু মানুষ বিশ্বাস করলে কিন্তু বিজেপির বিপদ বাড়বে। শঙ্কু মানবে? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে আদৌ সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই। কারণ তিনি একের পর এক যা বলেছেন তা যদি বিশ্বাস করতে হয় তাহলে লোককে আরও বিপদে পড়তে হবে। তা সব থেকে বেশি যারা বুঝেছেন তারা হচ্ছেন সংখ্যালঘুরা। পদে পদে বলেছেন, যেমন বলেছেন আমি ওয়াকফ মানব না, দেশের আইন মানব না, নাম আপনাদের বাদ যাবে না। ফলে ওনার কথা আর ওনার কাজ 15 বছরে লোকে হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মুসলিম ভোট আস্তে আস্তে শিফট করছে ওনার কাছ থেকে, এটা উনি বুঝতে পারছেন। তাই সেটা তোমরা কবে বুঝলে? মুসলিম ভোট তো লাস্ট উপনির্বাচন অবধি ঢেলে তৃণমূল পেয়েছে। আগে কাগজ আর পেন নিয়ে লিখে রাখুন, এই যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে, যার ক্রেডিট নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সিআইডি ধরেছে বলে, আগে ধরে ফেলেছে কারণ এনআই এর কাছে গেছে, ও নাম বলে ফেলে কোন কোন তৃণমূলের নেতা ওকে ফোন করে এসব করতে বলেছে। এসব করেছে তো ওখানে বসে, যাতে মুসলিম ভোট কনসলিডেট করা যায় উত্তরবঙ্গে। শঙ্কু, তোমায় জানিয়ে রাখি, আমি একটা ভিডিও দেখেছিলাম গতকালকের অনুষ্ঠানে, যেখানে এডিএম আর এএসপি কে পাশে দাঁড় করিয়ে এই যে গ্রেফতার হয়েছে সে কার্যত প্রশাসনের টুল হিসেবে ব্যবহার হচ্ছে। পুরো টুল, আরে পুরো তৃণমূল প্লান্টেড গেম। এসব আমাদের বুঝতে বাকি থাকে। সুমনদা, ধরুন আমরা এতক্ষণ আলোচনা করছি, কত এয়ার টাইম আমাদের যাচ্ছে, যে কত ভোট কাটা গেছে, কি হবে না হবে। আপনি লিখে রাখুন, এই সবের বাইরেও যারা হিসেবে আসেননি, এরকম একটা লার্জ সেকশন অফ পিপল যারা সরাসরি রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা জানেন ধরা পড়লে বিপদ আছে, তারা তৃণমূলের ছত্রছায়ায় বাংলার বহু জেলায় বসে রয়েছেন। অপেক্ষা করুন, চিরুনি তল্লাশি তো এখন শুরু হয়নি। উকুনের মতো এই দেশ ছেড়ে পালাতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে বিপদ এখানে নয় কতজন তৃণমূলকে বেআইনি ভোট দেবেন বা দেবেন না। বিপদ এখানে যে আমার দেশ, আমার মাটি, আমার ভূখণ্ড, যারা অন্য দেশের বিষাক্তরা তারা এখানে বসে এনজয় করবেন আমার দেশকে। আর যে কোনো সময় যদি যুদ্ধের পরিস্থিতি হয়, বাংলাদেশ যে কোনো যদি সময় টালমাটাল হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এরাই দেশের ভেতরে বসে দেশের বুকে ছুরি বসানোর চেষ্টা করবেন। আগে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন সুমনদা, আগে সবার আগে দেশ। আমার মানতে কোনো অসুবিধা নেই, আমি একমত। কিন্তু শঙ্কু, তোমাদেরও বলতে হবে যে এই যে রোহিঙ্গা উকুনের মতো বেছে বার করা, সব বিহারে বলেছিলে, তারপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিলাম, তারা বলতে পারে যে সংবিধান আমায় সে দায়িত্ব দেয়নি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কত রোহিঙ্গা বাদ গেল সেই তথ্যটা কেউ দেয়নি। সুমনদা, এক সেকেন্ড, প্রথম যেদিন এই লিস্ট বেরিয়েছিল সেদিন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন চিফ ইলেকশন কমিশনারকে। সেদিনও তিনি বলেছিলেন যে এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, এবং আমরাও আজকে বলছি এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। এবং কখন স্বরাষ্ট্র দপ্তর তার যুক্তিসঙ্গতভাবে কাজ করতে পারবে? যখন পশ্চিম বাংলার মানুষ আর কটা দিন, 4 তারিখ বিকালবেলা রেজাল্ট বেরোবে, এখানে সরকার তৈরি হবে ভারতীয় জনতা পার্টির, এবং সেই সরকার কোঅপারেট করবে। যে সরকারকে 17খানা চিঠি লিখে বলতে হবে না যে ভারতের সুরক্ষার প্রশ্ন, বর্ডারে ফেন্সিং করা জরুরি, আপনি জমিটা দিয়ে দিন, উনি বলবেন আমি জমি দেব না। এত দুর্বল ভেবো না যে রাজ্য সরকারের কোঅপারেশনের উপর তাদের সমস্ত কিছু ডিপেন্ড করতে হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ফেডারেল স্ট্রাকচারে একটা দেশের সরকারকে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে তৃণমূলের সাথে লড়াই করতে হয়। কি বলছেন? এই দেশে আপনি দেখেননি সিবিআই অফিসারকে ধরতে চলে যাচ্ছে। তুমি একটা কথা ভুলে গেছো, বিহারে ডাবল ইঞ্জিন সরকার ছিল, কেউ অসহযোগিতা করেনি, চাইলেই রোহিঙ্গার তথ্য বাইরে আসতে পারত যদি থাকে। আপনাকে মনে রাখতে হবে সুমনদা, সময়ের অপেক্ষা। এই 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, নির্বাচন শেষ হতে দিন, ভারত সরকার কি অ্যাকশন নেয় তার জন্য আপনি অপেক্ষা করুন। লিস্ট তো রেডি হচ্ছে ইলেকশন কমিশনের, সেই লিস্টের বাইরে যারা থাকবেন তাদের তো উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে সুমনদা। আজকে এটা প্রশ্ন যে এই অনুপ্রবেশকারীদের জন্য এদের এত দরদ কেন? আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজটা লোকসভায় ছুঁড়ে মেরেছিলেন তাতে যে নামের লিস্ট ছিল, সেই নামের লিস্টে কি উবে গেল? 15 বছরে কতজনকে তৃণমূল কংগ্রেস এই দেশের বাইরে ছুঁড়ে বের করে দিয়েছে? নাকি সেই ভোটে সম্পৃক্ত হয়েছেন, সেই ভোটে আবিষ্ট হয়েছেন? আচ্ছা সুমনদা, আমার একটা কথা দিন, সব বিতর্ক ছেড়ে দিন, আমাকে এটুকু বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বলছেন, আজ 90 লক্ষ বাদ গেছে, তৃণমূল শ্বেতপত্র কালকে সকালে প্রকাশ করুক, এখনই প্রকাশ করে দিক টুইটে, বলুক যে এই 90 লক্ষের মধ্যে হচ্ছে 90 লক্ষই বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে, এই তার লিস্ট। আরে প্রথম বলেছিলেন কাউকে মানবো না, তারপর একটু ঢোক গিললেন, বললেন বৈধ মানবো না,
তারপর এখন 90 লক্ষ জমা পড়েছে, একটা নামের ব্যাপারেও কমপ্লেন আসতে পারছে না। কমপ্লেন কার নিয়ে বলতে হচ্ছে? কংগ্রেসের প্রার্থী নিয়ে। একটা উদাহরণ, এরার কত? -0.000%। আমি শেষ করে নিলে আপনি অরূপ বাণী শুনবেন। আমার লাস্ট একটা শুধু বক্তব্য, এবারে নির্বাচনে না কত নাম্বারে কে জিতবেন, কত ভোট কাটা গেছে, কত ভোট আছে, এটা ইম্পর্টেন্ট নয়। যারা ভোট দিচ্ছেন, যারা নির্বাচনে অ্যাপিয়ার করবেন, তাদের কাছে প্রশ্ন, তাদের কাছে একটাই আবেদন যে আগামী দিনে আপনার সন্তান নিশ্চিন্তেই বাংলায় থাকতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনার। সেই সিদ্ধান্ত নিতে হবে। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। প্রতিনিধি বললেন নির্বাচন শেষ হলে নাকি জানা যাবে কত রোহিঙ্গা ইত্যাদি। তো বিহারে কতজন রোহিঙ্গা জানা যায়নি, কিন্তু বিহার ছেড়ে একজনকে পালাতে হয়েছে, তার নাম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি আপাতত বিহার ছেড়ে দিল্লিতে চলে যাচ্ছেন। দ্বিতীয় কথা, শঙ্কুদেব পান্ডা এখানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন নীতিশ কুমার। ভাই হয়ে গেছে তো ডায়লগ। না দেশ যে পাকিস্তান ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু, সেই পাকিস্তানের মন্ত্রী সে সরাসরি বলছে কলকাতা অ্যাটাক করবে। দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের মন্ত্রী চুপ, তার মানে কি এখনো বাকি আছে। আমি এখন দেখুন একেবারে সরাসরি বলি যে এই বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ গেল তাদের ট্রাইব্যুনালে অবশ্যই অ্যাপিল করতে হবে। আবার বলছি, সেই অ্যাপিলের সংখ্যা এবং শতাংশের হিসেবে আমাদের নজর থাকবে। তার কারণ কত শতাংশ বাদ যাওয়ার নামে ট্রাইব্যুনাল অবধি অ্যাপিল হলো, নিঃসন্দেহে এই ফিগারটাই অনেক কিছু বলে দেবে, অনেক কিছু বলে দেবে। একদম বলো। তুমি উপপাদ্য বলে সম্পাদ্যর একটা বিষয় আছে, উপপাদ্যর সাথেই আমরা পড়তাম যে ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরেও যদি তার নাম ওঠে তাহলেও সেই ইলেকশনে ভোট দিতে পারবে না। সেটা তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু শতাংশ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। এইটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ওই জলে কতটা চোনা মিশেছে সেটা তো এইখান থেকে বেরিয়ে আসবে। আসল খেলাটা হচ্ছে ট্রাইব্যুনালের পার্সেন্টেজ এবং নামের তালিকায় নিঃসন্দেহে নজর থাকবে। আর সেই নিয়েই পরের প্রতিবেদন। যখন ইচ্ছা হয়েছে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যে ভারতীয় তার নাম উঠবে, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। বিচারাধীন ছিল 60 লক্ষ নাম, তার মধ্যে 45%-এরই বেশি নাম বাদের তালিকায়। ভোটের মুখে জানিয়ে রাজনীতির হাওয়া সরগরম। যাদের নাম বাদ পড়ল তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন। 19 জন বিচারপতিকে নিয়ে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। যে ভারতীয় তার নাম উঠবে ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। এই বিজেপি মানুষকে অত্যাচার করেছে, আমাদের টাকা আটকে আমাদের রুখতে পারেনি, আমাদের নাম কেটেও আমাদের রুখতে পারবে না। আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের টাইট করতে পারবে না। বিচারাধীন তালিকায় সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। এই জেলায় বিচারাধীন ছিল 11,01,145 জনের নাম, তার মধ্যে বাদ পড়েছে 4,55,137। ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই বহরমপুরে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে হাজির হচ্ছেন। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সংখ্যাটা কত দাঁড়ায়? যত নাম বাদ পড়ছে তত সংখ্যক কিংবা তার কাছাকাছি সংখ্যক মানুষও কি ট্রাইব্যুনালে আবেদন করবেন? যদি না করেন তাহলে কি এটা প্রমাণিত হবে না যে তাদের কাছে প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথি ছিল না? গণতন্ত্রের ভিত্তি হচ্ছে যারা বৈধ ভোটার তারা সবাই মিলে ভোট দেবে। বিতর্কটা শুরু হচ্ছে কখন? বিতর্কটা শুরু হচ্ছে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে অনেক মানুষকে ডাকা হচ্ছে। 27 লক্ষ নাম বাদ গেল, এটা কোর্টের তত্ত্বাবধানে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে বিএলওরা যে রেকর্ডগুলো আপলোড করেছে, এতদিন ধরে যা করেছে, এই সমস্ত প্রক্রিয়ার পর কোর্টের তত্ত্বাবধানে তারা হচ্ছে ডকুমেন্টগুলোর বেসিসে কিছু নামকে অ্যাকসেপ্ট করেছে, কিছু নামকে অ্যাকসেপ্ট করেনি। অনেকেরই বার্থ সার্টিফিকেট, অনেকেরই স্কুল লিভিং সার্টিফিকেট নেই, অনেকেই বস্তিবাসী, এইরকম অনেক মানুষ আছেন। অবৈধ ভোটারের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মালদা ও দক্ষিণ 24 পরগনা। মালদায় 2 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, আর দক্ষিণ 24 পরগনায় অবৈধ ভোটার বলে চিহ্নিত করা হয়েছে 2,22,929 জনকে। প্রশ্ন উঠছে, এদের মধ্যে কতজন ট্রাইব্যুনালে আবেদন করবেন? তালিকা সংশোধনের উদ্দেশ্য ছিল যে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া। যেমন যে ভোটার মারা গিয়েছে তার নাম থাকবে না, অস্তিত্বহীন লোকের নাম থাকবে না। জুডিশিয়াল অফিসারদের দিয়ে বিবেচনা করালেন। তাদের বিবেচনায় যে নামগুলো বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনাল আবেদন করতে পারবেন। রাজনৈতিক দলের নেতারা যাদেরকে উৎসাহিত করে ফাইল করাচ্ছেন তারা করছেন, আর না হলে
তারা যে ভোট দিতেই হবে, না হলে আমার নাগরিকত্ব চলে যাচ্ছে বা আমার অসুবিধা হবে, এটা সব লোক ভাবেন না। ট্রাইব্যুনালে কতজন আবেদন করবেন, কত দিনে ট্রাইব্যুনাল তার নিষ্পত্তি করবে, এসব করতে করতে ভোট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই কি বেশি না? সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুটো তো ন্যারেটিভ। বিজেপির ন্যারেটিভ হলো যারা বাদ পড়েছে তারা প্রত্যেকে বাংলাদেশি, আর এই বাংলাদেশিদের ভোটে কোন যুক্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আবার উল্টো ন্যারেটিভটা তৃণমূলের। তৃণমূল বলছে কেন্দ্রের বিজেপি সরকারটা সাম্প্রদায়িক, তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের বৈধ সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, এবং সেই জন্য সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ বা মালদা বা উত্তর 24 পরগনায় এত নাম বাদ গেছে। এবার দেখব অঙ্ক কি বলছে। দেখুন, 24টা জেলা থেকে বাদ গেছে মোট 27,16,000 নাম। তার মধ্যে শুধুমাত্র 7টা জেলা থেকে বাদ গেছে 18,38,000 নাম, অর্থাৎ 2/3 বেশি। আর এই 7টা জেলার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত, মতুয়া অধ্যুষিত জেলাও আছে। জেলাগুলো হচ্ছে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর দিনাজপুর। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। এখন প্রশ্ন হচ্ছে, শুভময়দার কাছে সংখ্যাবিদ হিসেবে কোন ন্যারেটিভটা বিশ্বাসযোগ্য, কোনটা সংখ্যার বিচারে দাঁড়াচ্ছে? হ্যাঁ, শুনবাবু, এই যে ভাষ্যের কথা জিজ্ঞেস করছেন, এগুলো প্রত্যেকটা জিনিস ধরে নেওয়ার আগে অনেকগুলি প্রশ্ন আসে। এবার যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি যে উপপাদ্য এবং অনুসিদ্ধান্তের কথা বললেন, উপপাদ্য হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা যদি ইউক্লিডিয়ান জিওমেট্রি ধরে নেওয়া হয় তাহলে এটা একেবারে ঠিক, এর মধ্যে কোনো ভুলের সম্ভাবনা নেই। তার অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। ওখান থেকে ওখানে আসাটায় কোনো অসুবিধে নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে যে ভাষ্যগুলো ধরা হচ্ছে সেই ভাষ্যগুলোর মধ্যেও একটা তার সঙ্গে সম্ভাবনা তত্ত্ব জড়িত। ফলে সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাগুলোয় যে অনুসিদ্ধান্তে যাচ্ছি সেই অনুসিদ্ধান্তগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। একটা বিষয় বলি প্রথমে, ধরুন শিশির গায়ে লেখা আছে, মাথার চুলের শিশি, চুল উঠবেই গ্যারান্টি। এবার আপনি কিভাবে দেখবেন চুল উঠবে মানে চুল গজাবে সেটার গ্যারান্টি, নাকি চুল উঠে যাবে এটার গ্যারান্টি? এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল তাদের দুজনের দুরকমের ইন্টারপ্রিটেশন। আপনার হিসেব মিলার প্রথম যখন আপনি কথা বলেছিলেন, সেইখানে মূল যে বিষয়টি আসে সেটি হচ্ছে সরল রৈখিক, অর্থাৎ আপনি যে আগের দিন যখন হিসেব করেছিলেন তখন যেভাবে বাড়তে পারে ধরেছিলেন সেটা মিলেছে। কিন্তু রাজনীতিতে সবসময় সব কিছু সরল রৈখিক হয় না। যেমন আমার ধারণায় ছিল অরূপবাবু এবং শঙ্কুবাবু প্রার্থী হবেনই এবারের নির্বাচনে তাদের দুজনের দল থেকে, আমার মনে হয়েছিল, আমি তাদের যেভাবে ফলো করেছি। এবার রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আমি বুড়ুন তুমি অঙ্কে 13 হলাম, ওনারা দুজনে কেউ হয় প্রার্থী হলেন না বা ওনাদের দল তাদের প্রার্থী করলো না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা কোনোদিন জানতে পারবো না, অর্থাৎ অজানা একটা হিডেন ভেরিয়েবলের প্রশ্নও এখানে আছে। এইবার আপনি যদি উত্তরপ্রদেশ ভাবেন, সেখানে প্রায় 2,89,00,000 মানুষ, তার মধ্যে 90 লক্ষ মানুষের নাম নিয়ে একটা গন্ডগোল হলো, তাদের নাম বাদ গেল, 40 লক্ষ আবার ট্রাইব্যুনালে এলেন এবং তাদের মধ্যে সবারই নাম এখনো ঢুকছে, এরকম বোঝা যাচ্ছে না? পশ্চিমবঙ্গের হিসেবে এই যে 27 লক্ষ মানুষ যারা বাদ গেছেন, এদের মধ্যে কতজন লাইনে দাঁড়াচ্ছেন? দেখুন, এই লাইনে দাঁড়ানোটা প্রচণ্ড অসহায় মানুষ, বিরাট লম্বা লাইন। আমাদেরও যেভাবে এই এসআইআর এর সময় যেতে হয়েছে, হয়রানি বা এই প্রশ্নগুলো আসছে, এই যে বিপুল লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের যেমন কষ্ট, সেই রকম 27 লক্ষ মানুষ কি লাইনে দাঁড়াচ্ছেন? তাহলে এই অঙ্কটা আমরা কখন জানতে পারবো? জানতে পারবো যখন নির্বাচনের পর কত শতাংশ মানুষ ভোট দিলেন দেখতে পাবো। এই ভোট পার্সেন্টেজ বিরাট বাড়া উচিত। কেন? আগে হরে প্রচুর লোক ছিল, এবার হরটা কমে গেল। এবার লবে সত্যি কি কমলো? যে কথাটা বিশ্বনাথ দা কেমিস্ট্রি বললেন সেটা আসলে হচ্ছে যে লবে কমাটা কি শুধু তৃণমূলের কমবে নাকি অন্যান্য দলেরও কমবে? যদি শুধু তৃণমূলের কমে তাহলে বুঝতে হবে দ্বিজেন বাবুরা শুধুই তৃণমূলকে ভোট দিয়েছেন, অন্য কাউকে দেননি, এবং সেই প্রপোর্শনটা কিন্তু এবারের নির্বাচনের পর বোঝা যাবে। সেই কেমিস্ট্রির জায়গাটা তো আসবেই, যেটা অসরল রৈখিকতা। এবার প্রশ্ন হচ্ছে যে সত্যিই তো যদি পাসপোর্টই থাকে তাহলে কংগ্রেসের নেতা দুজন, ফারাক্কার কংগ্রেস প্রার্থী, হঠাৎ কেন তার নাম বাদ গেল? পাসপোর্টই তো যদি ছিল তাহলে কে বাদ দিল? এক হচ্ছে এটা কি কোনো চক্রান্তের ফল যে বাদ চলে গেল?
নাকি পুরো প্রসেসে আপলোডিংয়ে কিছু মুশকিল হচ্ছে, এইটা কি আমরা জানতে পারবো? জানতে পারলে সুবিধে হতো। দ্বিতীয়, বারবার কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার কথা আসছে। দেখুন, মালদা আর মুর্শিদাবাদে বিজেপি যোগ তৃণমূল ভোট যদি যোগ করেন তাহলে সবচেয়ে কম মালদা আর মুর্শিদাবাদে, সেখানে তৃতীয় শক্তি কিন্তু সবচেয়ে বেশি। তাহলে তারও কি কোনো একটি বার্তা আছে, এই প্রশ্নও উঠবে। এবং শেষ যে জায়গাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই নির্বাচনে কিন্তু আবার বারবার যে কথাটা আমরা ফিরে আসি, যে উন্নয়নের আলোচনা, শিক্ষার আলোচনা, স্বাস্থ্যের আলোচনা, এগুলো কিন্তু কিছুতেই ভাষ্য হিসেবে উঠে আসবে না। এবারের ভাষ্যগুলো কিন্তু নির্ধারিত হয়ে গেছে, যেটা মূলত এখন এসআইআর কেন্দ্রিক। সম্পূর্ণ একমত শুভময়দার সঙ্গে। শুধু শুরুতে শুভময়দা এত নস্টালজিক করে দিলেন যে সম্পাদ্য, উপপাদ্য, প্রতিপাদ্য সমস্ত কিছু প্রায় মনে পড়ে গেল। কিন্তু এখন হচ্ছে যে এই সংখ্যার বিচারে এই অঙ্কগুলোতে কে বিষম খাবে আর কে রাবড়ি খাবে। রাজনীতির প্রশ্ন হচ্ছে সোজা কথায় সেটা ঠিক, যেটা নিয়ে মঞ্চের ওপর থেকে একেবারে তুল ধুমাধুম শুরু হয়ে গেছে। আজকের মঞ্চের ওপরের রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণের চেহারাটা ঠিক কেমন দেখাবো। चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে অনুপ্রবেশ ইস্যুতে শাসক বিরোধী সুর ততই চড়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 90 লক্ষের বেশি নাম বাদ গেল। এই আবহেই অসমের সভা থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी करेगी। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রীও। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। আর অনুপ্রবেশকারী কারা, বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ডিসক্রিমিনেশন কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান কি কোনোদিন হবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সংখ্যার বিচারে যদি দেখি, বাদ যাওয়ার তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ভোটমুখী একাধিক রাজ্য কিন্তু এগিয়ে আছে এবং অনেকটা এগিয়ে আছে। যেমন ধরুন আরেকটা বিজেপি বিরোধী রাজ্য, বিরোধী শাসিত রাজ্য এম.কে. স্ট্যালিনের তামিলনাড়ু, যেখানে পশ্চিমবঙ্গের থেকে ভোটারের সংখ্যা প্রায় 1.25 কোটি কম, বিধানসভা আসন প্রায় 60টা কম। অথচ ভাবুন, তামিলনাড়ুতে বাদ গেছে 97,37,000 ভোটার, পশ্চিমবঙ্গের থেকে অনেকটা বেশি। আর এই বাদ যাওয়ার তালিকায় সবার ওপরে থাকতে চলেছে সম্ভবত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যদিও উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যা বা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের তুলনায় বেশি, কিন্তু বাদ যাওয়া ভোটারের সংখ্যাও সেখানে একটা নজির সৃষ্টি করতে চলেছে এবং তা পশ্চিমবঙ্গের অনুপাতেও বেশি, প্রায় 2,40,00,000 বাদ যেতে পারে। এখন প্রশ্ন হলো, উত্তরপ্রদেশ নয় বিজেপি শাসিত, তামিলনাড়ু, স্ট্যালিন তো ইন্ডি জোটের বড় শরিক, তার রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় এত ভোটার সেখানে বাদ গেছে, কিন্তু কোথাও হইচই, আন্দোলন, রাস্তায় নামা এটা তো দেখছি না। এই অঙ্কটা কি? আমার পরের বক্তা রাজাগোপালদার কাছে যাব, তার কি ধারণা কি হচ্ছে পশ্চিমবঙ্গে, যা তামিলনাড়ুতে আরেকটা বিরোধী শাসিত রাজ্য সেখানেও হচ্ছে না, যেখানে কিন্তু নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের থেকেও বেশি। হ্যাঁ সুমন, সত্যি কথা, তামিলনাড়ুতে তো 97 লক্ষ লোকের বাদ গেল, চেন্নাই শহরেই বাদ গেছে 14 লক্ষ। দেখো গুজরাট, সেখানেও বাদ গেছে 65 লক্ষের কাছাকাছি, প্রায় বোধ হয় 13%। পশ্চিমবঙ্গে আমি হিসেব করছিলাম 11% গিয়ে দাঁড়াচ্ছে যদি 91 লক্ষ হয়। কিছুদিন আগে বিহারে হয়ে গেল 65 লাখ বাদ গেল। ইলেকশন কমিশন বলছে না, একজনও অ্যাপিল করেনি, যদিও কংগ্রেস বলছে না নাকি চিঠি পাঠিয়েছিল। কেউ পোস্টকার্ডে পাঠালে তো হবে না, তার তো নিজস্ব পদ্ধতি তো আছে। সেগুলো যখন হয়নি, এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একটা বিরাট উত্তেজনা, যে নাম বাদ গেছে।
91 লক্ষ যদি বাদ যায়, ট্রাইব্যুনাল শুরু হয়েছে, এই রাস্তাঘাটে তো পথ চলা যেত না, এত লক্ষ মানুষের ভিড় হতো, কিন্তু সেভাবে আমরা দেখছি না। তুমি বলেছো, প্রশ্ন করেছো, আমরা জানতে চাই, সত্যিকারে জানতে চাই কতজন লোক ট্রাইব্যুনালে এসে আসছে, সেই তথ্যটা আমাদের বলে দেবে। নিঃসন্দেহে 91 লক্ষ নয়, 27 লক্ষও নয়, অনেক কম সংখ্যক মানুষ যাবেন। তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে একটা বড় সংখ্যক মানুষের নাম কিন্তু ঢুকেছিল যারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়। ডকুমেন্ট থাকলে তারা যাবেন না কেন, তাই না? সুতরাং এই যে লাইন, তুমি যে প্রশ্নটা গোড়াই করেছো, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। ইলেকশন কমিশন যেদিন ডেটা দেবেন সেদিনই আমরা বুঝে যাব যে অনুপ্রবেশ কতটা হয়ে আছে। আর কেউ কমিউনাল কার্ড খেলছে, দুঃখ লাগে। এখানে তো তুমি তো কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের যুবনেতার বা এখন সাধারণ সম্পাদককে দেখালে, তিনি বলেন 10 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। 10 লক্ষ হিন্দু নাম যদি বাদ দিয়ে থাকে, যদি তাদের যদি সঠিক কাজ, সঠিক তথ্য না থাকে, বাদ যাবে, তাই না? ইলেকশনের যে সংবিধান বলে দিচ্ছে, ক্রাইটেরিয়া তো একটা, বৈধ না অবৈধ, বৈধ না, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, কি যায়? তুমি যখন বলছো এতজন হিন্দু বাদ গেছে, তুমি যখন বলছো এতজন মথুয়া বাদ গেছে, তুমি যখন এতজন রাজবংশী বাদ যাচ্ছে, তার মানে তুমি ধরে নিচ্ছ ডিসক্রিমিনেশনটা রিলিজিয়ান ভিত্তিতে হয়নি। এটা অহেতুক প্রচার তুমি চালিয়ে দিচ্ছ, যেটা কিন্তু ধোপে ঠিকছে না। সারা সব ভারতবর্ষে সব জায়গায় হয়েছে। গোয়াতে দেখলাম, গোয়া তো বেশ 11-12% নাম বাদ গেছে, কোথাও কোনো চেঁচামেচি নেই। মানে এটা সুপ্রিম কোর্টে বলেছে, সুপ্রিম কোর্টে যেভাবে বলেছে যে এই বাংলাতেই একটা বিরাট চেঁচামেচি, এত পোলারাইজ স্টেট আমি কোথাও দেখিনি। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট বলতে দাও। অরূপ, হ্যাঁ তুমি খুব ভালো বলেছো, আমি খুব শুনেছি আনন্দ করে, তুমি আমারটাও শোনো, তারপরে তোমার বক্তব্য নিশ্চয়ই দেবে, হ্যাঁ আমি আশা করবো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু সবারই চিন্তার ব্যাপার। কোন রাজ্যে আপনার কি সংশয় আছে যে আমাদের একটা পোলারাইজ স্টেট? মানে আমি বলছি মেরুকৃত রাজ্য এই আজকে অরূপদের 15 বছরের না, তার আগে থেকেই আমাদের পোলারাইজ স্টেট, বহুদিন ধরে এসে পোলারাইজড, মানুষকে রাজনৈতিকভাবে ইউনিপোলারাইজড এই মুহূর্তে। যেভাবে কোথাও তুমি যদি রাস্তা থেকে, বাড়ি থেকে এখানে আসছিলাম, একটাও তৃণমূল ছাড়া পতাকা দেখিনি। ইউনিপোলারাইজ স্টেট, একমাত্র আগে ছিল লাল, এখন 11 সালের পরে তৃণমূলের যে পতাকা, সে পতাকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে কোথায় রয়ে গেছে সাংগঠনিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দম্ভের দিক থেকে, প্রতি আধিপত্যের দিক থেকে তৃণমূল বোধহয় সবচেয়ে আগে আছে। কিন্তু যাই হোক, যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন, পশ্চিমবঙ্গ হচ্ছে একটা অনেক পুরনো পার্থদার একটা কথা মনে পড়ে, পশ্চিমবঙ্গের মানুষরা হচ্ছেন পলিটিক্যাল ম্যান, যেটা ভারতবর্ষের অন্য জায়গায় তুমি জিজ্ঞেস করো, ভাই আমি গেছি অন্য জায়গায়, আমায় যেতে হয়, জিজ্ঞেস করি কে মুখ্যমন্ত্রী, মানুষ বলতে পারে না, সাধারণ মানুষ বলতে পারে না, কোন দল রাজত্ব করছে কেউ বলতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানেই যাওয়া যায় সব মানুষ কিন্তু এই রাজনীতি নিয়ে, সবাই রাজনৈতিক একটা যোদ্ধা হয়ে যান। হ্যাঁ, তাদের একটা নিজস্ব বোধ শক্তি রয়েছে, নিজস্বভাবে ইন্টারপ্রেট করেন। তার ফলে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে যত নাম বাদ দিয়েছে তার জন্য যত রাজনীতি হয় ভারতবর্ষে অন্য কত হয় না, কেন সবাই মনে করে অবৈধদের ভোটার লিস্টে থাকার কথা নয়, একমাত্র পশ্চিমবঙ্গ। গোড়ায় যদি বলা না হতো যে এসআইআর করতে দেব না, একটা নামও বাদ দিতে দেবো, তাহলে এই ঝামেলাই হতো। শুরু যারা করেছে, মোফাক্কেরুলকে কালকে পরশুদিন গ্রেপ্তার করা হলো। আমি তো বলি, ও যা কথা বলেছে, পশ্চিমবঙ্গের শাসক দল তো একই কথাই বলে গেছে, ওকে কেন গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার তো করা উচিত ছিল যারা এতদিন সে কথাই বলে গেছে। তো যাই হোক, আমরা আশা করব একটা স্বচ্ছ লিস্ট, কোনো মানুষ যেন একটা স্বচ্ছ লিস্টে ভোট হোক, এবং যে দেশের মানুষই, নাগরিকরা, বৈধ নাগরিকরাই ঠিক করবে যে দেশের সরকার কার হবে। যা দুঃখ লাগে, বামেরাও যারা মনে করতো যাদের মানুষের উপর একটা কর্তৃত্ব আছে, মানুষের ভালোবাসা আছে, তারাও কিন্তু চোখের জল ফেলছে অবৈধদের জন্য। তারা বল তারা সংবিধানে সংশোধন করুক না, যেই ভারতবর্ষে থাকবে সেই ভোট দিতে পারবে, এই সংশোধনটা নিয়ে আসুন না, আমরা সেটাই তো দেখতে চাই। কিন্তু সেটা করার ইচ্ছে তাদের নেই, কেননা এইভাবেই তারা ভোটে জিতে আর মানুষকে চোখের জল পাওয়া মানে হচ্ছে যে আমি রাস্তা দখল করব, এই সমস্ত মানুষের সহানুভূতি নিয়ে। কিন্তু যারা দেশের নাগরিক, তাদের জন্য কিছু করবো, সে বাসনা কাদের নেই।
ধন্যবাদ। হ্যাঁ, খুব দ্রুত রাজাদা আমি পরের বললেন বিষয়ে যাব। হ্যাঁ, রাজাদা one বললেন liner। যে গুজরাট, বিহার, তামিলনাড়ু এখানেও এসআইআর হয়েছে, ওখানে কোনো গন্ডগোল হয়নি। এই রাজ্যগুলোর কোথাও সুমন লজিক্যাল ডিসক্রিপেন্সি করে আন্ডার অ্যাডজুডিকেশন করে মানুষকে এখানে কোথাও তৃণমূল নেই, মানুষকে বাদ দেওয়া হয়, তাই গন্ডগোল হয়নি। এক। তৃণমূল থাকলে আর গন্ডগোল হবে না। ভাই অরূপ আমার নাম, শঙ্কুদেব পান্ডা তোমার নাম। অনেকের আছে, দ্বিতীয় তারা কথা কি সব করছে তুমি তার দায়িত্ব দ্বিতীয় নেবে? কথা, তৃণমূল ছাড়া রাজাদা একটু পরে আলোচনা হবে ওটা নিয়ে। তৃণমূল ছাড়া রাজাদা রাস্তায় অন্য কারোর পতাকা দেখেননি। আমি বুঝতে পারছি রাজাদা শহুরে উচ্চবিত্ত এলিট, রাজাদার গাত্রদাহ হতে পারে। ঠিক একই কারণে আমরা দেখছি নির্বাচন কমিশন তৃণমূল ছাড়া যেহেতু বিজেপির এজেন্ট থাকে না, তাই জন্য এজেন্ট বসতে দিয়ে এমন এসআইআর এর সময় এজেন্ট অ্যালাউ করেনি। একই রকম গাত্রদাহ এই আমরা দেখছি এই উচ্চবিত্ত মধ্যবিত্ত যে অসুয়া, সেই অসুয়া আমরা দেখছি। উচ্চবিত্ত মধ্যবিত্তদের অসহায় সমস্ত লক্ষ্য তৃণমূল, গোটা দেশটাই পোলারাইজ। উত্তরপ্রদেশে রামনবমীর দিন মসজিদে ঢুকে মসজিদে মানুষের উপর আক্রমণ করা হয়, তখন মনে হয় না গোটা ভারতবর্ষটা পোলারাইজ। আমি দ্রুত একবার আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন ছুড়ে দিই। সেই প্রশ্নগুলো কত শতাংশ মানুষ কি বলেছেন। সব মিলিয়ে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ প্রায় 91 লক্ষ। বড় প্রভাব পড়তে চলেছে তৃণমূলের ভোট ব্যাংকে। 95% মনে করছেন হ্যাঁ তৃণমূলের ভোট ব্যাংকে বড় প্রভাব পড়তে চলেছে। মানতে চাননি 4%, বলতে চাননি 1%। পরের প্রশ্ন, এসআইআর কি এবারে ভোটের সব থেকে বড় ইস্যু? সব থেকে বড় ইস্যু মনে করছেন 74% মানুষ, 25% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। বিচারাধীন তালিকা থেকে বাদ 27 লক্ষেরও বেশি নাম। শীর্ষে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ। কার ক্ষতি? তৃণমূলের ক্ষতি এমনটা মনে করছেন 80% মানুষ, বিজেপির ক্ষতি মনে করছেন 18% মানুষ, বলতে চাননি 2%। রাহুলের মৃত্যুর প্রতিবাদে লীনা গঙ্গোপাধ্যায়দের বয়কট করল টালিগঞ্জ। শুটিংয়ের নিরাপত্তা শেষ পর্যন্ত কি সুনিশ্চিত করা যাবে? আশাবাদী 60% মানুষ, যাবে না এতেও মনে করছেন 39% মানুষ, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবে। রাজাপাল চৌধুরী লিখছেন, এই ডিলিটেড তালিকার ধাক্কায় কার কার রাজনৈতিক কেরিয়ার ডিলিট হয় সেটাই দেখার। সমর দত্ত লিখছেন, এই তালিকা বিধানসভা ভোটের অঙ্কে বড় প্রভাব ফেলতে পারে। সুব্রত পাল লিখছেন, ভোটার তালিকা বুথ মুক্ত হলো, ভোটটা সন্ত্রাস মুক্ত হবে তো? শেখ শামীম লিখছেন, যে দলই ডিভিডেন্ড পাক বিগত নির্বাচনের ছবিগুলোর পুনরাবৃত্তি যেন দেখতে না হয়। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, বাদ যাওয়া নামের তালিকায় অনেক যোগ্য ভোটারও আছেন, এটা অস্বীকার করা যাবে না। ঠিক এইখান থেকে আমি একেবারে সরাসরি আমার পরের বিষয়ে যাব, যেটা অবশ্যই রাহুল বন্দ্যোপাধ্যায়কে আমরা হারিয়েছি এবং লাগাতার কর্মবিরতি আজকে উঠে গেল ঠিকই, কিন্তু কলাকুশলীরা এবং শিল্পীরা মিলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর নতুন অতিথিকে দিয়ে এই পর্ব শুরু করব। দেখুন, ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না। এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। উনি একটা অন্য কোম্পানি খুলে উনি আছেন লীনা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না। তার অকাল মৃত্যুর পর কেটে গেছে 9টা দিন। যে সিরিয়াল, যে প্রযোজনা সংস্থার কাজে তালসারি গেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে এখনও প্রকাশ্যে এসে জানানো হয়নি কিভাবে মৃত্যু হলো রাহুলের, কার গাফিলতি, কেন বাঁচানো গেল না তাকে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিনভর কর্মবিরতির পর বড় সিদ্ধান্তের পথে হাঁটল টালিগঞ্জের স্টুডিও পাড়া। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, যতক্ষণ না পর্যন্ত ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে প্রকাশ্যে রাহুলের মৃত্যুর কারণ জানানো না হবে, ততক্ষণ প্রোডাকশন হাউস কিংবা তার অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কোনো কাজ করা হবে না। রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল। স্বজন হারানোর শোক বুকে নিয়েই শনিবার বিচারের দাবিতে পথে নামেন রাহুলের সতীর্থরা। প্রথমে রিজেন্ট পার্ক থানায় 0 এফআইআর দায়ের করে আর্টিস্টস ফোরাম। রাতে ওড়িশার তালসারি মেরিন থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। জোড়া এফআইআরেই নাম ছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের। রবিবার সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়।
মঙ্গলবার কর্মবিরতি হলেও টেকনিশিয়ান স্টুডিওতে ধরা পড়ে চূড়ান্ত ব্যস্ততা। কখনো আর্টিস্ট ফোরাম নিজেদের মধ্যে, কখনো ফেডারেশন, তো কখনো ইম্পার সঙ্গে দফায় দফায় বৈঠক করে। চ্যানেলের তরফে কেউ উপস্থিত না থাকলেও ছিলেন টেলিভিশনের প্রডিউসাররা। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা আমরা সত্যটা জানতে চাই। রাহুলের মতো আর কারুর যাতে প্রাণ না যায় তার জন্য বিস্তারিত আলোচনা হয়। আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে ফাইনাল এসওপিটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। রাহুলের জীবনের বিনিময়ে স্টুডিও পাড়ায় কি সকলের জন্য সুরক্ষা নিশ্চিত করা যাবে? কৃষ্ণেন্দু অধিকারী, মনামি রায়, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন অম্বরীশ ভট্টাচার্য। অম্বরীশ, সেই সিরিয়ালটায় একসঙ্গে কয়েক ঘন্টা আগেই কাজ করেছেন ভোলে বাবা পার করেগা, যেখানে রাহুল তার শেষ শটটা দিয়েছেন। আমি দেখছিলাম অম্বরীশ, তুমি বলছো যে ওই দিন সকালটা শুরু হয়েছিল রাহুলের ফোনে, ওর ঘরে ডেকেছিল তোমায় একসঙ্গে চা খাওয়ার জন্য। তুমি প্যাক আপ হয়ে গেল তোমার অংশে, তুমি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে এলে। রাস্তায় শুনতে পেলে এই ঘটনার কথা, যার সঙ্গে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেও একসঙ্গে শট দিয়েছো, একসঙ্গে থেকেছো, একসঙ্গে গল্প করেছো। তারপর তুমি যে সিদ্ধান্তটা কালকে জানিয়েছিলে একেবারে প্রকাশ্যে যে এই প্রোডাকশন হাউসের সঙ্গে তুমি আর কখনো কোনো কাজ করবে না, আজকে গোটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে কলাকুশলীরা আছেন, তার মধ্যে টেকনিশিয়ানরা আছেন, একেবারে তোমার সিদ্ধান্তটা কার্যত আমি বলছি যে সার্বিকভাবে যেন গৃহীত হলো। তুমি ব্যক্তিগতভাবে বলেছিলে, ওনারা সমষ্টিগতভাবে টালিগঞ্জগতভাবে সেই একই সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কারণটা কি তোমার দিক থেকে? আমি এই সিদ্ধান্তটা নিয়ে হচ্ছে গত মঙ্গলবার, অর্থাৎ রাহুলের মৃত্যু হয় রোববার। হ্যাঁ, রোববার রাতে আমরা কলকাতা ফিরি। সোমবার দিন সারাদিন আমি ভাবনা চিন্তা করি যে একটা মেগা সিরিয়ালের তো নিয়মিত শুটিং হয়, আর ওই ম্যাজিক মোমেন্টস হাউসের 2টো সিরিয়ালে আমি এখন অভিনয় করছিলাম, একটা ভোলে বাবা পার করেগা এবং চিরসখা বলে একটি সিরিয়াল। আমার একটা আশঙ্কা হয় সুমন, যে আগামীকাল যদি আমাকে চিরসখার শুটিংয়ে ডাকা হয়, আমি কি করে যাব ওখানে? দেখো, রাহুলের সঙ্গে আমার খুব যে ঘনিষ্ঠতা চিরকাল ছিল তা নয়, কিন্তু গত 2 মাস এই ভোলে বাবা পার করেগাতে অভিনয় করার জন্য আমরা একটা ছোট্ট মেকআপ রুমে দুজনে 2 মাস কাটিয়েছি প্রত্যেকটা দিন। এবং ওর সাথে যেহেতু আমার অনেকগুলো পছন্দের মিল ছিল, গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য, ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবং এই 2 মাসে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একজন মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। বই দিচ্ছে, পারফিউম দিচ্ছে, নানান উপহার দিচ্ছে, নানান গল্প চলছে সারাদিন। দুপুর 3টের সময়, 2:45-র সময় ওর সঙ্গে শেষ শট দিই আমি। সকালের ঘটনাটা তো আমি বলেছি, সকালবেলা প্রথম ফোনটা হোটেলে ও আমাকে করে যে আমার ঘরে এসে আমি ভালো চা খাও। ওর কাছে থাকতো টি ব্যাগ, তা আমি ওর ঘরে যাই সকালবেলা। যখন আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, ও জানতো না, আমিও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। তো সোমবার দিন আমি ভাবি যে আগামীকাল যদি আমাকে ফোন করা হয়, দিয়ে বলা হয় যে ওই ধারাবাহিক বা অন্য পাশের ধারাবাহিক, একই পাশাপাশি 2টো ফ্লোরে শুটিং হতো, তো আমি কি করে গিয়ে শুটিংটা করব ওখানে? কারণ ওই মুভি টোন স্টুডিওর চারিদিকে ওর সাথে আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মানে করিডোর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, ওই ঘরটায় আমি বসবো কী করে? আমার সে মনের শক্তি ছিল না, শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আমি মঙ্গলবার দিনই ফোন করে ওনাদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের এই 2টো কোনো সিরিয়ালেই অভিনয় করা সম্ভব হবে না, আমাকে আপনারা বিরতি দিন, নিস্তার দিন। তো ওনারা রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে কোনো আপত্তি করেন না, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে যত দিন গড়িয়েছে আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য দায়ী কে বা কারা, এর যতদিন না সুষ্ঠু সমাধান হবে ততদিন কেন আমি আর এ জীবনে কোনো দিন ওই হাউসের সাথে কাজ করতে পারবো না। আর ওই মুভি টোনে বোধহয় আমি এ জীবনে আর কোনো দিন অভিনয় করতে যেতে পারবো না। পরে মনে হয়েছে যে দেখো, আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি তো পার ডে হিসেবে কাজ করি, 2টো সিরিয়ালে কাজ ছেড়ে দেওয়া, তখন তো জানতাম না যে হাউস ব্যান হবে, আমার পক্ষে একটা বড় সড়ো আর্থিক ক্ষতি। কিন্তু তখন আমি দেখলাম যে মনটাকে আমাকে আগে মনের ডাকে সাড়া দিতে হবে। আমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ও স্মৃতি ভারাক্রান্ত হয়ে, তাহলে তো সেটা ঠিক হবে না। সেই জন্য আমি মঙ্গলবার দিনই ডিসিশন নিই, কিন্তু আমি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানাইনি, সে মানসিক অবস্থাই ছিল না। কারণ সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আমি খুলছিলামই না, বারবার ওকে দেখাচ্ছিল বলে। তারপরে আমার সঙ্গে রোববার দিন রাতে বুম্বাদার অনেকক্ষণ কথা হয়। উনি বলেন যে অনেক দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কেন এই ঘটনাটায় চুপ করে আছি, আমি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, বা ওর শেষ যাত্রায় আমি কেন গেলাম না। তো তখন আমি বিষয়টা জানাই সকলকে যে এইটাই কারণ, আমার জানানো হয়ে ওঠেনি। কারণ শোকের কথা কি জানাবো বলো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তারপর দর্শকদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমি গতকাল বিষয়টা জানিয়ে দিই যে আমি হাউসের সঙ্গে আর সংযুক্ত নই, এবং যতদিন না একটা সুষ্ঠু সমাধান আমরা
বিচার পাচ্ছি ততদিন আমি ওই হাউসের সাথে আর কাজ করবো না। অমরিশ, একটা বলো, আজকেও দেখলাম সবাই দাবি তুলছে, ন্যায্য দাবি, যে প্রত্যেকের সেফটি সিকিউরিটি ইনশিওর করতে হবে। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, তাহলে এতদিন এত ফিল্ম এত সিরিয়ালের শুটিং হচ্ছিল সেফটি সিকিউরিটি নিশ্চিত না করে, এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঘটনাটায় এই সেফটি সিকিউরিটি এনশিওর করার দাবিটা উঠলো সেটা সম্পূর্ণ এখনো পর্যন্ত আমাদের চোখে যা দাঁড়িয়েছে, এবং আমি খুব মন দিয়ে দুটো এফআইআর স্টাডি করেছি, একটি রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কার এফআইআর এবং অন্য আরেকটি এফআইআর, তাতে খুব স্পষ্ট করে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, আমরাও যে প্রশ্নগুলো তুলেছি, এবং এই অনুষ্ঠানে অন ক্যামেরা আপনারা দেখেছেন, উড়িষ্যা পুলিশ বলেছে যে এই কাজটা বেআইনি, কারণ কোনো পারমিশন ছিল না। আমি বলছি, আসলে অম্বরীশ, এটা তো অনেক গভীর প্রশ্ন। তার কারণ একটা আইনি কাজ হলে তারপরে ওঠে হচ্ছে শিল্পীদের সেফটি সিকিউরিটি। আমি এমন একটা জায়গায় শুটিং করছি যেখানে উড়িষ্যা প্রশাসন বলছে চোরাবালি আছে, যখন তখন জোয়ারে সেই জায়গাটা সম্পূর্ণ ভেসে যায়, অথচ পারমিশন না নিলে আমার জানার কোনো উপায় নেই যে আমার শিল্পীরা কতটা অসুরক্ষিত। তাহলে এইভাবে এতদিন চলতো অম্বরীশ? এইভাবেই চলতো। মানে আমাদের ফ্লোরে কারোর হাত কেটে গেলে ওডিকোলন দেওয়া হতো, একটা ডিটলেরও বন্দোবস্ত থাকতো না। ওডিকোলন তো অ্যান্টিসেপটিক নয়, এইভাবে চলতো। একেবারে যে কোনো সিকিউরিটি ছিল না সেটাও বলবো না, তাহলে এত বছর এত মানুষ কাজ করলো কি করে, কিন্তু প্রচুর লুপহোলস ছিল। আর এই নির্দিষ্ট আউটডোর শুটিংটায় পারমিশন ছিল কি ছিল না আমরা শিল্পী হিসেবে জিজ্ঞেস করিনি, তার কারণ আমাদের তো কাজ নয় যে একটা শুটিং এ গিয়ে প্রথমে জিজ্ঞেস করব পারমিশন আছে কিনা। আর এটা তো বেসিক যে থাকবে, বেসিক থাকবে, এটা নিয়ম। সেটা যে ছিল না, এখন অবধি সেই অনুমতি পত্র কেউ দেখাতে পারলো না, এখন জানা যাচ্ছে যে অনুমতি ছিলই না। অবিশ্বাস্য, ভাবাই যাচ্ছে। আমার তৃতীয় প্রশ্নটা একেবারে শিল্পী এবং তোমাদের, যে শিল্পীদের এক হচ্ছে যে তুমি যদি বেশি প্রশ্ন করো অথবা ন্যায্য প্রশ্ন করো, অথবা অম্বরীশ ভট্টাচার্য শুটিংয়ে গিয়ে যদি পারমিশন লেটার দেখতে চায় যে কোনো জায়গায়, তাহলে তুমি কাজ পাবে কিনা। এবং দ্বিতীয় প্রশ্নটা এই সংক্রান্ত খুব মারাত্মক। আমি দর্শকদের সামনে সেদিন বলতে গিয়ে রাহুল সবে চলে গেছিল বলে আবেগবিহ্বল হয়ে পড়েছিলাম, যে সত্যি একজন শিল্পী তিনি যত পারফেকশনিস্টই হন না কেন, নিজের শট ডিসাইড করা, ড্রোন শট হবে বা তিনি সমুদ্রের মধ্যে যাবেন, এই মানে ডিরেক্টরের জায়গায় বা এই ডিরেক্টোরিয়াল রোলটা একজন আর্টিস্ট কি এই ইন্ডাস্ট্রিতে পায় না। আমাদের যে কম সময়ের মধ্যে কাজ হয় তাতে করে আমরা একটা শট চাইলে দ্বিতীয়বার দিতে পারি না। হ্যাঁ, আর সেখানে দেখো এক্স্যাক্টলি ওই সময় যে কি ঘটেছে আমরা তো কেউ বুঝতে পারছি না, আমরা তো সেই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছি, আমরা তো ওই সময় ছিলাম না। অথচ ওইখানে আমি ডিরেক্টরের ফোন ইন দেখছিলাম, উনি বলছেন 30 থেকে 40 জন লোক ওই ইউনিটে ছিল। আমি যদি সেই সংখ্যাটা 10-12ও ধরি, তাদের সঙ্গে কথা বললেই তো যে কোনো কেউ বা তারা মুখ খুললেই তো আমরা জানতে পারতাম কি হয়েছে। এক্স্যাক্টলি, আমি 8 দিন পেরিয়ে গেল এখন অবধি পরিষ্কার করে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কেউ জানালো না কি হয়েছিল। এইটা একটা ভয়ানক খারাপ জিনিস। প্রথমেই মানে প্রথম থেকেই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন তাদের কথায় এত অসঙ্গতি ছিল এবং কিছু কিছু কথায় রাহুলকে দোষারোপ করার একটা প্রবণতা ছিল, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি বলছি একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আমি ভয় পাচ্ছি এই ঘটনাটায়। বুঝতে পারলে, এটা যদি নিয়ম হয় প্রোডাকশন হাউসে, তাহলে তো আমরা কোন সিকিউরিটি নিয়ে কাজ করব? দেখো, আমরা ভিকটিম ব্লেমিং নিয়ে এত কথা বলছি, অথচ যেই মানুষটা চলে গেল, আমি সেদিনই বলেছিলাম যে পাইলটদের মধ্যে জানো তো একটা খুব নিষ্ঠুর রসিকতা চলতি আছে, যে প্লেন অ্যাক্সিডেন্ট হলে আগে দোষটা চাপে পাইলটের, কারণ তিনি আর উঠে গিয়ে এপারে এসে আর নিজের জাস্টিফাই করতে পারবে না। একেবারে এক জিনিস আমরা রাহুলের ক্ষেত্রে দেখলাম। সেটা একটা শিল্প জগতে হলো যেখানকার মানুষ নাকি ইমোশন নিয়ে কাজ করে, সেইরকম সংবেদনশীল জায়গা থেকে এই ধরনের কিছু কমেন্টস পাওয়া গেল। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর কিছু হতে পারে না। রাহুলের মৃত্যুতে আমরা প্রত্যেকে লজ্জিত, আর যাদের লজ্জিত হওয়ার কথা ছিল তারা বোধহয় লজ্জিত নয়। তারা এতদিনে একটা প্রপার বিবৃতি আমরা পেতাম তাদের পক্ষ থেকে যে আমরা লজ্জিত, আমরা দায়ী এটার জন্য, যা যা হবে সেই সার্কামস্ট্যান্সেস আমরা মাথা পেতে নেব, যা অন্যায় হয়েছে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। এরকম কোনো বিবৃতি আমি অন্তত শুনতে পাইনি। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। দেখুন, আমি বলছি 9 দিন চলে গেছে, প্রায় 10 দিন হতে চললো। আমি খুব মন দিয়ে এফআইআরগুলো পড়ছিলাম। এক হচ্ছে যে একেবারে প্রিয়াঙ্কা লিখেছে যে অফিসিয়াল পারমিশন নেয়নি, স্থানীয়দের বারণের কথা ইতিমধ্যে বললাম, এবং পুরো দোষটা আমরা তো সেই বারবার সেই অংশগুলো দেখিয়েছিলাম সেদিন, যে একেবারে রাহুলের ঘাড়ে চাপানো হলো এবং এফআইআরে লেখা হয়েছে ফলস ন্যারেটিভ, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আমি দ্রুত একবার দেখে নেব এই এফআইআর। তার থেকেও বড় কথা, তদন্ত কোথায়? 10-10টা দিন চলে গেছে। আমি ভিভিআইপি ট্রিটমেন্ট, সেলিব্রিটি বলে দ্রুত তদন্ত হবে আমি সেই আশা করছি না, কিন্তু একজন তরতাজা মানুষকে আমরা হারালাম। তারপর
দুটো রাজ্যের ঘটনা, দুটো রাজ্যের পুলিশের কাছে এফআইআর হয়েছে। আমি আবার স্পষ্ট করে প্রশ্ন তুলছি, তদন্ত কত দূর এগোলো? বাংলার প্রত্যেকটা মানুষ যারা রাহুলকে চেনেন, যারা রাহুলকে ভালোবাসেন, হয় তার লেখায় বারবার আবেগতাড়িত হয়েছেন, তার অভিনয়কে ভালোবেসেছেন, মানুষ রাহুলকে ভালোবেসেছেন, চিনতে পারেন। অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ না চিনতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু রাহুলকে পর্দায় চিনে তারা প্রত্যেকে আজকে জানতে চাইছেন তদন্তের কি হলো। আমার পরের প্রতিবেদন। তালসারীতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গেছে 9 দিন। এই ঘটনায় 5 জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন তা নিয়ে এখনো চূড়ান্ত ধোঁয়াশা রয়ে গেছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারী মেরিন থানায় যে অভিযোগ দায়ের করেছেন তার ছত্রে ছত্রে উঠে এসেছে ভয়ঙ্কর গাফিলতির কথা। প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেয়নি। যে স্পটে শুটিং হচ্ছিল বলে বলা হচ্ছে সেখানে স্থানীয়রা ক্রু মেম্বারদের সতর্ক করেছিল শুটিং স্থগিত রাখতে, কারণ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া এই জায়গাটি সুবিধাজনক ছিল না। চোরাবালি ও হঠাৎ জোয়ারের জন্য এই জায়গাটি বিপজ্জনক। প্রযোজনা সংস্থার তরফে ব্যাপক গাফিলতি রয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সমস্ত দায় এড়িয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা নিয়ে আসল সত্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এফআইআরে বলা হয়েছে অন্যান্য শিল্পী, টেকনিশিয়ান ও ক্রু মেম্বারদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। রাহুলের স্ত্রী জানতে পেরেছেন প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা ওড়িশার স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেননি। এইটুকুনি বলবো যে রাহুলদা যেন বিচার পায়, সহজ যেন বিচার পায়, প্রিয়াঙ্কা যেন বিচার পায়। শুটিংয়ের সময় পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে এফআইআরে। একই সঙ্গে সেখানে এও উল্লেখ করা হয়েছে যে অডিও এবং ভিডিওয়ে ক্রু মেম্বারদের বক্তব্য নিয়ে সংশয় তৈরি হচ্ছে। ঘটনা নিয়ে এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন, যাতে আসল ঘটনা চাপা পড়ে যাচ্ছে। স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্যের ফারাক হচ্ছে। এই ঘটনা নিয়ে মিথ্যে তথ্য ও বক্তব্য রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তার পরিবার ও তার সন্তানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এটা প্রতিষ্ঠিত করে যে প্রযোজনা সংস্থার তরফে বড়সড় গাফিলতি রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে আসল ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যে রাহুল চলে গেছে তার মুখেই কথাগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। বলছেন যে না, সমুদ্রের শট ছিল না, আমার চিত্রনাট্যে ছিল না, কিন্তু আমি যেহেতু এখানে বেশ অনেকগুলো কাজ করেছি, আমি জানি যে স্ক্রিপ্টের একটা লাইনও এদিক ওদিক করা যায় না। ফলত এতগুলো মিথ্যাচার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় ন্যায় সংহিতার 106 ধারা অনুযায়ী গাফিলতির জেরে মৃত্যু, 240 ধারা অনুযায়ী অপরাধের পর ঘটনা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া এবং 3-এর 5 ধারা অনুযায়ী একই উদ্দেশ্য নিয়ে অপরাধ সংগঠিত করার মামলা রুজু করা হয়েছে। যে ন্যারেটিভসগুলো দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে, কোনোটাই তো মিলছে না। তো একটা স্পষ্ট বক্তব্য চাই আমাদের, এবং জানতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল, তাই না? এইটুকু ডিগনিটি আমরা আর্টিস্টরা বা টেকনিশিয়ানসরা ডিজার্ভ করি। ওড়িশা পুলিশ সূত্রে খবর, যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হতে পারে। গঠন করা হবে বিশেষ তদন্ত কমিটি। প্রয়োজনে কলকাতায় আসতে পারেন এই মামলার তদন্তকারী অফিসার। এদিকে যে ড্রোন ক্যামেরায় শুটিং হচ্ছিল সেই ক্যামেরার ফুটেজ রয়েছে দীঘা মোহনা থানার কাছে। সেই ফুটেজ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাইতে পারে ওড়িশা পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, আমার খুব নির্দিষ্ট 2-3টে পয়েন্ট এখানে বলার আছে এবং সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে। প্রথমত আমার বক্তব্য হচ্ছে ম্যাজিক মুভমেন্টসের যিনি কর্ণধার লীনা দেবী, তিনি আজকের ডেট পর্যন্ত মহিলা কমিশনের চেয়ারপারসন, এখনও রেজিগনেশন দেননি। হাওয়ায় একটা ভাসিয়ে দিলেন আমি রেজিগনেশন দিতে চাই, উনি ওই পোস্টে রয়েছেন। কি তদন্ত? আমি তো বলবো যে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আজকে দীঘা হসপিটালে নিয়ে আসা হলো মৃতদেহ রাহুলের, তখন আমি শুনেছি না না, তার থেকে বড় কথা একটা ক্লিনিকের কথা বলা হলো, সেটা বায়োবিও, সেরকম কোন ক্লিনিকের ওখানে কোনো অস্তিত্ব নেই। এবং আমি বলছি যে এতে তাহলে ওই দেরিটা হলো কেন, মানুষ জানতে চান। না, এখানে কে ইনস্ট্রাকশন দিয়েছিল দীঘায় ওই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য? কি রহস্য ছিল? সব বুঝলাম শঙ্কু, যেখানে হয়েছে সেটা তো উড়িষ্যা। এক সেকেন্ড, উড়িষ্যায় বিজেপির সরকার চলছে। আমি সেটা উত্তর দিচ্ছি, স্টুডিওতে না, ওখানে বলতে হবে। উত্তরটা শুনুন। এলওপি নিজে সরাসরি কথা বলেছেন।
আমি যতটুকু জানি মিঠুন দা নিজে ইন্টারফেয়ার করেছেন এবং উড়িষ্যা পুলিশ এফআইআর করেছে, অলরেডি তদন্ত শুরু করেছে। শেষ করতে দিন ভাই, আপনারা অনেক চেপেছেন, কিন্তু তদন্ত এগোয়নি। এখনো পর্যন্ত হ্যাঁ তদন্ত গিয়েছে, ওখানে ডকুমেন্ট এভিডেন্স সব কালেকশন হয়েছে এবং যে কোনো দিন নোটিফিকেশন হবে। আমি জানতে চাইছি যে এই রাজ্যে এখনো কারা বসে বসে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এবং আমি আর একটা শেষ প্রশ্ন রাখতে চাই, টালিগঞ্জের এই সড়ক বাবুরা তো খুব চেষ্টা করছেন শিল্পীদের সুরক্ষার জন্য, অর্ধেক লোককে ব্যান করে রেখে দিয়েছেন। না না, সেই ব্যান নিয়েও আজকে হচ্ছে একদম প্রকাশ্য মতভেদ। দেব একটা কথা বলেছেন, স্বরূপ বিশ্বাস আরেকটা কথা বলেছেন। আপনি চ্যানেলে দেখিয়েছেন সুমন দা, আপনি একটা জিনিস দেখিয়েছেন, আপনি লক্ষ্য করেননি, যিনি এই সব করেন এক ভদ্রমহিলা, তিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন আরো 7 দিন লাগবে একটা এসওপি করতে। আমি আরো 7 দিন পর ঠিক হবে না সুরক্ষা। আমি কেন না না, এতদিন এসওপি হয়নি কেন? 10 কোটি মানুষ এখানে অম্বরীশ বাবু যে কথাগুলো বললেন, একদম জাস্টিস ফর রাহুল, একটাই দাবি। শুধু জাস্টিস ফর না, যে নেগলিজেন্সি হয়েছে সেটাকে কেউ এড়াতে পারে না। যারা এড়ানোর চেষ্টা করছেন, পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা ক্রাইম করছেন। প্রত্যেকে অম্বরীশ বাবুর কথার সাথে সহমত। কিন্তু এই ঘোলা জলে বিজেপি যখন মাছ ধরতে যাচ্ছে, এটা রাজনীতি করার জায়গা না। লীলা দেবীকে রেজিগনেশন দিতে বলুন, দেব পান্ডা রাজনীতি করবেন না। রাহুল আমার সাথে রাজনৈতিক মতের বিরোধী হতে পারে, রাহুল কার্যত আমার প্রতিবেশী ছিল। রাজনৈতিক তরজা তো আছেই, যেটা বারবার বলতে হয়, রাহুলবাবু বা অম্বরীশবাবু এনাদের মতো মানুষরা কিন্তু শুধু শিল্পী নন, এনারা সমাজের অত্যন্ত মেধাবী মানুষ। এনাদের শুধু অভিনয় আমরা দেখি না, আমরা মানুষগুলোর কথা শুনি। রাহুলবাবু সেরম একটা মানুষ ছিলেন। অর্থাৎ আমি যেটা বলবো যে এই রাজনীতির জাঁতাকলে বড় বেরঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছুই রাঙানো হলো না, নয়তো আগামীর রঙে ছোপাতাম হয়তো এই মলিন আর এ ধূসর পথ চাও। একদম। আচ্ছা, হ্যাঁ, এই গানটার প্রথম লাইন হচ্ছে সারা রাত জ্বলেছে নিবিড়, কিন্তু মুশকিল হচ্ছে রাহুলের জীবন প্রদীপটা দপ করে নিভে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে, এবং তার জন্য একেবারে নেগলিজেন্স খুব স্পষ্ট। সেটার জন্য কোনো তদন্ত, কোনো কমিটি গঠন করতে হবে না, খুব স্পষ্ট। কিন্তু দায়ী কে? এই উত্তর কে দেবে আমাদের? না দেখুন সুমনদা, একটা এই যে দায়ী কি আপনি বারবার বলছেন, আজকে যেভাবে মানে আর্টিস্ট ফোরামের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, আজকে যেভাবে ফেডারেশনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, এই প্রশ্নটা আসবে না একটা প্রফেশনাল জায়গা, সেখানে সেফটি সিকিউরিটির প্রশ্নটা কেন এই অর্গানাইজেশনগুলো এতদিন দেখেনি? আজকে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আজকে পোস্টমর্টমে আপনারা নেমেছেন, রাহুলকে প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো যে ওখানে এক্স্যাক্টলি। এবং শুনুন, আমি বলছি ফেডারেশনের যারা মুখ, তারা তো মানে টালিগঞ্জকে নিয়ন্ত্রণ করেন, তাহলে যারা টালিগঞ্জকে নিয়ন্ত্রণ করেন তারা সেফটি সিকিউরিটি নিয়ন্ত্রণ করতে পারেন না। দ্বিতীয় যে বিষয়টা, আজকে আমি বলছি যে যেভাবে সারফেস হচ্ছে, এবং অনেকেই আমি জানি যে অতি তৎপরতা দেখাচ্ছেন, ডেফিনেটলি দেখানো উচিত যে ধরনের মৃত্যু হয়েছে, কিন্তু এটা যদি ইনার ক্ল্যাশ না হয়, অর্থাৎ নীলা গঙ্গোপাধ্যায়ের যে আধিপত্য, সেই আধিপত্য বনাম স্বরূপ বিশ্বাসের আধিপত্য, এই দুয়ের লড়াইয়ের মধ্যে যদি আসল মানে যে কজটা, অর্থাৎ রাহুলের মৃত্যুর মূল কারণ এবং দোষীদের শাস্তি ব্যবস্থা, সেটা হারিয়ে যাবে না তো আমার ভয়। কিন্তু যে আধিপত্যের লড়াই, সেটা অম্বরীশ দা এখানে আছেন, আমার একটা দুশ্চিন্তা, একটা খুবই বেনাইন একটা শুটিং করতে গেছে সমুদ্রের ধারে, যে কোনো ফিল্ম যেতে পারে, বাঙালি সেখানে যায়, কিন্তু সিনেমায় তো আপনারা অনেক ডেয়ারডেভিল জিনিস দেখান, সেখানে তো রিস্ক তো প্রচণ্ড। তার ফলে আমাদের যেটা ভয় হচ্ছে যে সিনেমা আসলে একটা সমুদ্র শুটিংয়ের জন্য যেটুকুন প্রিকশন নেন না, তাহলে ডেয়ারডেভিল যে সমস্ত জিনিসগুলো দেখান, যেগুলো মানুষ একেবারে দেখতে আগ্রহী হয়ে ছুটে আসে, সেখানে তো আরও রিস্ক তো তাহলে আপনাদের থেকে। ঠিকই, কিন্তু আমি তার সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে এখানে কোনো ঝুঁকির বিষয় ছিল না। চিত্রনাট্যকার এবং প্রডিউসার বলছেন নাকি গোড়ালি ডোবা জলের বিষয় ছিল। প্রথমে তো শুনলাম যে সাগরের বিষয় ছিল না, তারপরে যাই হোক সেই সাগর থেকে গোড়ালি ডোবা অবধি পৌঁছলো। কিন্তু প্রশ্নটা খুব স্পষ্ট, সেখানে হচ্ছে যে নিঃসন্দেহে একজন অভিনেতা, একজন সিরিয়ালের, আমি যা শুনছি প্রত্যেক বক্তা সেদিন যে 7 জন এসেছিলেন প্রত্যেকে বলছিলেন যে শিডিউলের মধ্যে অম্বরীশদের কাজ করতে হয়, সেখানে একজন শিল্পী ডিকটেট করতে পারেন না যে আমি মাঝ সমুদ্রে যাব। তাহলে সিদ্ধান্ত কার ছিল? কেন এই ঘটনা, আমি ধরে নিচ্ছি ন্যূনতম 12 জনের সামনে হয়েছে, কেন তারা এসে মুখ খুললেন না এবং বললেন না, সাধারণ মানুষকে জানালেন না যে কি হয়েছে? সব থেকে বড় কথা, নাকি ফুটেজে ধরা আছে এবং সেই ফুটেজ নাকি পুলিশ তদন্ত করে দেখবে। দুটো রাজ্যের পুলিশ কি করছেন তারা? আমি আবার বলছি যে শুধু জাস্টিস ফর রাহুল নয়,
সমস্ত মানুষ একেবারে স্পষ্ট ভাষায় জানতে চান একজন উজ্জ্বল মেধাবী এবিপি আনন্দের সঙ্গে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বাদ দিন, আমার মনে হয় রাহুল এবিপির সঙ্গে এত কাজ করেছে মানে আর্কাইভের একটা বড় অংশ সারা জীবন রাহুলের জন্য সংরক্ষিত থাকবে। কিন্তু আমি বলছি কেন রাহুলের স্মৃতির জন্য আমাদের ভাবতে হবে? তিনি তো বাস্তবে থাকতে পারতেন, যারা থাকতে দিল না, যাদের অবহেলার জন্য রাহুল থাকতে পারলেন না, নিঃসন্দেহে তদন্তের আওতায় কবে আসবেন তারা এই প্রশ্ন থাকবে। কিন্তু পাশাপাশি বিশ্বনাথ চক্রবর্তী নিয়ন্ত্রণের কথা বলছেন, আজকে প্রায় কি একটা নিয়ন্ত্রণের লড়াই আমরা দেখলাম। তার কারণ দেব একটা কথা বললেন, তার কয়েক মিনিটের মধ্যে স্বরূপ বিশ্বাস আরেকটা কথা বললেন। দেখুন, আমি সত্যি কথা বলতে ইনসাইডার নই, টালিগঞ্জের রাজনীতির অংশ আমি ততটা জানিও না, যা দেখলাম ক্যামেরায় দেখাবো আপনাদের। যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, স্বরূপের সাথে কি কথা বলবে সেটা তাদের ডিসিশন। হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো লাগতো। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সত্য উদ্ঘাটনে একজোট। প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং তাদের প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে কাজ না করা নিয়ে একজোট। কিন্তু যে পরিচালক অভিনেতাদের বহু আগে থেকেই কার্যত ব্যান করা হয়েছে তাদের নিয়ে মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে কার্যত অনৈক্য প্রকট হয়ে গেল। তাদের ওপর থেকে ব্যান তোলার পক্ষে সওয়াল করলেন দেব, আর উল্টো সুর শোনা গেল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের গলায়। আমাদের যে ডাইরেক্টর যে আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। কিছু কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। কিন্তু তার জ্ঞাতার্থে জানাই যে আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা। আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই তার জন্য তারা কেস করেছিলেন এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার শুরুটা হয়েছিল এভাবেই। রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক শুরু করেন তখনও দুজনের মাঝে মাত্র 1 হাতের দূরত্ব। একতার কথা শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও। রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এই পরিবারটা এক হওয়াটা বোধহয় ও উপর থেকে দেখছে। কিন্তু এরপরই নাম না করে অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনের মতো কয়েকজন অভিনেতা ও সুদেষ্ণা রায়ের মতো পরিচালকদের ওপর থেকে ব্যান তোলার প্রসঙ্গে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েন অভিনেতা দেব ও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি কে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো, 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। কিছুদিন আগে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী ঘিরে সংঘাতে জড়ান দেব ও স্বরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকেলেও ধরা পড়ল সেই ছবি। ঐশী মুখোপাধ্যায়, মনামি রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।